কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমরা যে পরিবেশবিদ্যা নিয়ে বিষয়টি আলোচনা করতেছি এবং এর মধ্যে আমরা প্রথম টপিকটা আলোচনা করে নিয়েছি। আমরা প্রথম টপিকটা এখানে আমরা করে নিয়েছি। এইটা হয়ে গেছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, এটা হয়ে গেছে ফিজিক্যাল সোশ্যাল সায়েন্স। আমরা এখন আমাদের আলোচনা চলছে ভারত ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা ও তাদের পরিবেশ। তার মধ্যে আমরা আলোচনা করছি, আগে শেষ করতেছি পশ্চিমবঙ্গ ভৌগোলিক পরিবেশ। এই পশ্চিমবঙ্গ ভৌগোলিক পরিবেশ না আমাদের 2 থেকে 3টে ভিডিও হয়ে গেছে। আমরা আজকে বাকি যে পার্টগুলো পুরো আমরা এবং এই পশ্চিমবঙ্গ ভূগোল আমরা পড়াচ্ছি ক্লাস 5 থেকে। 5 যে ক্লাসে 5 যে ভূগোলটা আছে পশ্চিমবঙ্গের, সেইটা নিয়েছি এবং সেখান থেকে আমরা পুরো কমপ্লিট করছি। আর আশা করি তোমাদের যদি পশ্চিমবঙ্গতে কোশ্চেন আছে, এই ক্লাস 5 যে ওই বইটা আছে, আর যারা আগে ভিডিও দেখেছো তাদের যারা জানো, তাহলে এখান থেকে পুরো কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না যদি পশ্চিমবঙ্গতে কোশ্চেন আসে। তাই হিসাবে তোমাদের ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যে আপার প্রাইমারি পর্যন্ত যে বই আছে, বায়োলজি বই, তোমার জীবনিকার বই, সেখানে একমাত্র তোমার ক্লাস 5এই তোমার পশ্চিমবঙ্গের সম্পর্কে আছে, আর কোথাও নেই। তার মানে এই পশ্চিমবঙ্গে আর এখান থেকে আমি দেখাচ্ছি যে তোমাদের কি কোশ্চেন আসছে। ঠিক আছে, তা শুরু করে যায়। বাকি যেগুলো বাকি আছে সেগুলো আমরা আজকাল আলোচনা করবো। আগের দিন আমরা 67 পর্যন্ত আমরা পড়ে নিয়েছি, যে 67 পেজে যে বরফ গলা জল নদী, এই টপিকটা করে নিয়েছি। আজকে আমরা করবো সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখান থেকে যে তোমরা ক্লাস 5-এর বইটা আছে, তোমরা অবশ্যই ক্লাসে 5-এর বইটা জোগাড় করে রাখো। আর যদি না পাও, আমি তোমাদের এই পিডিএফটা, এই বইয়ের পিডিএফ এবং যেটা পশ্চিমবঙ্গের পিডিএফটা, তার সাথে যেখান থেকে আমরা কোশ্চেনগুলো আর দুটো আমি আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। এই সাবজেক্টের পশ্চিমবঙ্গটা কমপ্লিট, পুরো পিডিএফ এবং পুরো ক্লাসের যে নোটগুলো একসাথে তোমাদের প্রোভাইড করবো, তোমরা সেখানে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের বই, যাদের বই আছে ভালো, না থাকলে এখান থেকে করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তা শুরু করা যাক। প্রথমে কি আছে আমরা আজকে এখানে আছে, আমার সোনা বাংলা আমি তোমার, আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কি, এটা এই টপিকটা আছে। এটা কত নম্বর পেজে আছে এটা দেখো, এটা তোমার পেজ নম্বর আছে 68। ঠিক আছে, যারা আগে ভিডিওটা দেখোনি, বারো বলছি আগে ভিডিও করে দেখে নাও, তাহলে আমার সিরিয়াল বাই সব করতেছি যে ক্লাস 5-এর যে পশ্চিমবঙ্গে যে চ্যাপ্টারটা আছে, তাহলে এখান থেকে তারা বুঝতে পারবে। ঠিক আছে, কি কোথা থেকে কি হচ্ছে। তো শুরু করা যাক। অন্তরা বলল, কম চওড়া আমাদের গঙ্গা, তাহলে পদ্মাটা কত চওড়া? কোনো কোনো জায়গায় মাঝ নদী থেকে পাড় দেখা যায় না, মনে হয় সমুদ্র কূল নেই। বলছে যে অন্তরা বললো কম চওড়া আমাদের গঙ্গা, তাহলে পদ্মা কত চওড়া? যে আমরা পড়েছিলাম, যে আমরা আগের দিন পড়েছিলাম যে গঙ্গাটা যে গেছে, গঙ্গা যে পাড়টা গিয়েছে আমাদের বাংলাদেশে পদ্মা নামে, সেটা অনেক চওড়া। ঠিক আছে, এটা কতটা এখান থেকে কতটা চওড়া আছে, এই যে এখান থেকে নদী ধরি, এই যে কতটা, এই নদীটা কতটা চওড়া গেছে। কিন্তু দেখো আমার যেটা গঙ্গা পশ্চিমবঙ্গ ঢুকেছে ভাগীরথী নামে, কত শুরু করে গেছে। তাই বলছে, তাই অন্তরা বলছে যদি গঙ্গা যদি আমাদের এখানে কম চওড়া হয়, তাহলে বাংলাদেশে তার কত চওড়া সেটা। তখন স্যার বলছে, এটা গল্পের শোনা, এইগুলো সব গল্পের ছলে আছে, কিন্তু প্রতিটি গল্পের ছলে ফ্যাক্ট আছে, অনেক কোশ্চেন সব লুকিয়ে আছে। বলছে লিখেছে কোনো কোনো জায়গায় মাঝ নদী থেকে পাড় দেখা যায় না, এত বড় চওড়া, মনে হয় সমুদ্রে কোনো কুল নেই, এত গঙ্গা পদ্মাটা এত চওড়া। রফিকুল বলো, ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা দুই নদীর পলি জমে মাঝখানে ভূখণ্ড তৈরি হয়েছে, একে বলে নদীর বদ্বীপ। দেখো এটা ভালো করে বলবে। তার গঙ্গা বদ্বীপ কাকে বলে? যেখানে দুটি নদীর মাঝে পলি জমে যেটা তৈরি হয়, তাকে বদ্বীপ বলে। রিনা বলল, ওখানকার মাটি খুব উর্বর। হ্যাঁ, এই যে বদ্বীপ মাটি এখানে খুব উর্বর। এখানে একেবারে দক্ষিণে সুন্দরবনে নোনা মাটি, বাকিটা সুজলা সুফলা শস্য শ্যামলা। বাকি এই যে মাঝে নদী, যে গঙ্গা, যে মাঝে মাঝে গঙ্গা নদী গেছে ভারতে, এবং ভারতে বাংলাদেশে যে নদী গেছে, এর মাঝে অনেক দ্বীপ সৃষ্টি হয়েছে। তার মধ্যে একমাত্র সুন্দরবনে এখানে মাটিগুলো নোনা, বাকিটা হলো আমাদের উত্তর নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, সবাই গেলে নদী, গঙ্গা নদী বদ্বীপের মধ্যেই পড়ে। ঠিক আছে, পুরানো বদ্বীপ। ঠিক আছে, আমার যে বদ্বীপ হবে, তাহলে যে আমি ছবিটা দেখি, তাহলে আমার কোনো বদ্বীপটা, দেখো গঙ্গা যে বদ্বীপ, দেখো তোমরা যে এখানে ছবি দেখছুলি, আমরা এখন গঙ্গা বদ্বীপ বলতে এইটুকু যে না, এই যে এইটুকু, এটা নয়, গঙ্গার পুরো বদ্বীপ দেখো, এখান থেকে শুরু করে যে একবার এই গঙ্গার বদ্বীপ। ঠিক আছে, কিন্তু এখানে এই যে নদিয়া, উত্তর চব্বিশ, দক্ষিণ কলকাতা, এগুলো সব গঙ্গার বদ্বীপ ছিল আগে। কিন্তু যদি গঙ্গার বদ্বীপকে ভাগ করে দেয়, নতুন, মধ্য বদ্বীপ ও প্রাচীন বদ্বীপ, এগুলো সব নদীর মধ্যে সব প্রাচীন বদ্বীপ পড়ে যাচ্ছে। কেন বলো? দেখতে পাচ্ছ যে নদী দ্বারা সব বিভাজ্য হয়েছে। বিশ্বের বড় বদ্বীপ গঙ্গা, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কেন? এই যে এগুলো, তাই এইসব কি, এগুলো সব মাটি কি শস্য শ্যামলা উর্বর, এসব মাটি সব উর্বর, এখানে প্রচুর চাষবাস ভালো হয়। কিন্তু একমাত্র দক্ষিণ সাইডে, যেগুলো সমুদ্র একবার কাছে, সেগুলাতে চাষবাস কম হয়, কেন? নদীর জলে হয়ে যায়, জলের জলে ডুবে যায়, আবার সেটি থেকে চাষবাস ওরা হয় না, হয় কমই হয়। তা ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কি এখানে বাকিটা সুজলা সুফলা শস্য শ্যামলা। ঠিক আছে, সমতল আর সমতল, শেষ আর নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল জানো তো? কি হয়েছে? কলকাতায় জোড়াসাঁকো। তাহলে মনে রাখবে,
রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়, স্যার তখন জিজ্ঞেস করলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় জানো? কলকাতার জোড়াসাঁকোর, হুগলি নদীর খুব কাছে। এটা মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার জোড়াসাঁকোর, হুগলি নদীর কাছে। ঠিক আছে। আবার কি বলছে, হ্যাঁ, আবার পদ্মার গায়ে একটা জায়গা নাম শিয়ালদাহ। পদ্মার গায়ে একটা জায়গা নাম শিয়ালদাহ, সেখানে তার বাবার জমিদারি ছিল। তাহলে এটা মনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শিয়ালদা, সরি, জোড়াসাঁকোরে, যেটা হুগলি নদীর গায়ে। এবং হ্যাঁ, হুগলি নদীর গায়ে। এবং বলেছে ওনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার একটা শিয়ালদার জমিদারি ছিল। তাকে সেই জমিদার দেখার ভার দিয়েছিলেন তার বাবা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা। তাই কলকাতা থেকে শিয়ালদাহ, এটা ভালো হবে, শিয়ালদাহ যাওয়ার আশা করতেন তিনি। সম্ভবত এই অঞ্চল থেকে দেখেই তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে বিখ্যাত গানটি লেখে। মানে তিনি যখন তার বাবার জমিদার, তিনি তার ওনার বাড়ি ছিলেন, কবিগুরুর বাড়ি ছিলেন জোড়াসাঁকোরে, কিন্তু বাবা যখন শিয়ালদাহতে জমিদারি করতেন, উনি তো গেতেন মাঝে মাঝে। কিন্তু সেখানে গিয়ে তিনি যে সূর্য সমলা যে দেখলেন, তখন সোনার বাংলা সব তুলনা করেছেন। অনেকে মিলে উঠেছে, অনেকে মিলে বলে উঠছে গানটা, স্যার জানেন যিনি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে গানটা, এটাই তিনি গেয়েছিলেন শুধু ওই ভূমি দেখে। গানটা 1950 সালে, 1905 সালে লেখা। ইংরেজরা বাংলাকে দুই ভাগে করেছিল, দুই ভাগে করে দিয়েছিল দুটো আলাদা পদে। সেই ঘটনাকে বলে 1905 সালে বঙ্গভঙ্গ। তাহলে গানটা কত সালে লেখা? 1905 সালে। যে আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কত সালে লেখা? 1905 সালে। এবং যখন ইংরেজরা বাংলাকে দুটি ভাগ করেছে, পূর্ব বাংলা পশ্চিম ভাগ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি লর্ড কার্জন। তাই 1905 সালে কি বঙ্গভঙ্গ হয়েছিল। তাই এখানে তিনটা ফ্যাক্ট আছে। যদি এখানে আসতে পারে তোমার যে বাংলাদেশের গান, এই যে আমার সোনা বাংলা, এটা আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা পরে আমি পরবর্তী বুঝতে পারবো। আমাদের এই যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি, এই জন্য তাই ওনাকে বিশ্বকবি বলা হয়। উনি যে ভারতের উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া, মানে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তিনটি দেশে যে জাতীয় সঙ্গীত, এটা কে, উনি কে রেখেছেন? এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। বা তিনটি যে জাতীয় সঙ্গীত, ওইগুলো কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। বুঝেছেন? আমাদের জনগণ মন অধি, বাংলাদেশের তো আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং পাকিস্তানের শ্রীলঙ্কাতেও একটা আছে, সেটা সিংহল কি একটা দিয়ে আছে, সেটা তুমি দেবো, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। তার মানে একটা, এই জন্য একটা কবি যিনি গোটা উপমহাদেশের জাতীয় সঙ্গীত আছে, তিনি তাই তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে মহান কবি, কবি গুরু বলা হয় ওনাকে। ঠিক আছে। তাহলে কে কোশ্চেন আছে যে কত সালে বঙ্গভঙ্গ? 1905 সালে। এবং আমি তোমায় আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ কে লেখে? রবীন্দ্রনাথ ঠাকুর লেখে। এবং এটা কত সালে লেখে? 1905 সালে লেখা। এটা মনে হয় ভালো করে। তারপর গেছে, অনু বলো স্যার, ইংরেজরা বাংলাকে দুই ভাগ করেছিল কেন? একে বঙ্গভঙ্গ বলছে, ইংরেজরা ভারতবর্ষ শাসন করতো, ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি। তারা চাইতো দেশের লোকেরা দেশ চালাবে। তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে, বাংলাকে দুই ভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা। বাংলা মানুষ এই ভাগাভাগি মেনে নেয়নি। সবাই মিলে প্রতিবাদ করে। বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দেয় লোকেরা। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজের কাপড় ও জামা বানান। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ভাগের বিরোধী করেন, এবং তার এই প্রতিবাদে এই গানটি তিনি লিখেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলা বিরোধী করেছিলেন, তার প্রতিবাদে এই যে আমার সোনা বাংলা, এই গানটি তিনি লেখেন। এখন আবার ওই গানটা খুব বিখ্যাত কেন, কে বলতে পারবে? দেখো স্যার জিজ্ঞাসা করছে যে এই গানটা খুব বিখ্যাত কেন। দেখো বলছে, ওটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সবাই মিলে বলো ওটা তো বাংলাদেশ জাতীয়। তাহলে এটা লাইনটা কি বললাম? বলো যে আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে এই গানটা তোমার কোথাকার জাতীয় সঙ্গীত? বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটাই মানে একটা কি কি ফ্যাক্ট আছে দেখো। ঠিক আছে। একটা ফ্যাক্ট আছে যে আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে লেখেন? 1905 সালে। এবং তিনি কি কখন লেখেন? বঙ্গভঙ্গের সঙ্গে। এবং এই গানটা বিখ্যাত কারণ এটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। যদিও এখন বাংলাদেশে খুব আন্দোলন চলছে এই গানটি বাদ দেওয়ার জন্য, কি জানি কেন। ঠিক আছে। তাদের নিয়ে তাহলে মনে রাখবে, গাছ লতা পল্লু পাতা হলে কি, গাছ লতা ফুল ফল আর হরেক ফসলের এই সমভূমি। 1947 সালে দেশভাগের পর থেকে এই বদ্বীপের পশ্চিম অংশ, পশ্চিমবঙ্গ, এবং রং বেরঙের প্রজাপতি, পাখি, মৌমাছি আর গাছপালার সঙ্গে গাঁথা এখানকার মানুষের জীবন। এই যে আমাদের পশ্চিমবঙ্গ, এই যে বঙ্গভাগটা ভাগ হয়ে যায়, যখন যখন এটা ভাগ হয়ে যায়, তখন 1947 সালে তখন দেশ ভাগ হয়ে যাওয়ার পর আমাদের এই বঙ্গের যে পশ্চিম দিকটা যে পশ্চিমবঙ্গ, এবং পূর্ব দিকটা পূর্ববঙ্গ পরিণত হয়েছে। তা ভালো করে দেখো কি হয়েছে, যে এই যে বঙ্গটা, আমরা প্রথম ক্লাসে এটা ডিটেলস আলোচনা করেছি যে কি হয়, তোমরা তো যারা এখন তখনই এই যে দেশ ভাগটা কি, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ কটা, সেটা আমরা প্রথম ক্লাসে, আমরা পশ্চিমবঙ্গের যে প্রথম ক্লাসটা সেখানে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে। তাহলে 1947 সালে দেশ ভাগ হয়েছিল, পূর্ব দিকটা পূর্ববঙ্গ যেটা বাংলাদেশ, পশ্চিমটা পশ্চিমবঙ্গ। ঠিক আছে। আমরা এই টপিকটা কি বললাম তাহলে? আমরা এখান থেকে আমরা পড়লাম যে আমার সোনা বাংলা, আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে এখান থেকে আমরা কি শর্ট কোশ্চেন আছে আমরা দেখে নিই প্রতিবারের মতো।
দেখো এটা আমি তোমাদের তৈরি করেছি যাতে এখান থেকে তোমরা শুধু ওখানে রিডিং পড়বে বোঝার জন্য, কিন্তু যখন এখানে সব পড়বে কি দেখো এখানে পড়বে আমি ওখান থেকে কি কোশ্চেন আসতে পারে, দেখো 68 পেজে এখানে কি কোশ্চেন আসতে পারে। প্রথমত পদ্মা নদীর সম্পর্কে দুটি বাক্য লেখো, এটা করার দরকার নেই। পদ্মা নদী এটা এসের জন্য আমি তোমার বোঝার জন্য জাস্ট। গঙ্গা নদীর একটি ধারা হলো পদ্মা, যেটা এটা পশ্চিমবঙ্গে দিয়ে এসেছে ভাগীরথী, আর একটা পদ্মা তোমার বাংলাদেশে ঢুকেছে, আর একটা ভাগীরথী পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এই দুটো আমরা রাখবে। পদ্মা বাংলাদেশের উপরে প্রবাহিত হয়েছে, এই নদী গঙ্গার চেয়ে বেশি চওড়া। হ্যাঁ, এইটুকু মনে রাখবে, পদ্মা যেটা বাংলাদেশে, গঙ্গা যেটা ভারতের পশ্চিমবঙ্গে গেছে সেটা কম চওড়া, পদ্মা যেটা বাংলাদেশে গেছে সেটা বেশি চওড়া। কোনো কোনো জায়গায় মাঝ নদী থেকে পার দেখা যায় না, মনে হয় অকুল সমুদ্র। ঠিক আছে। কোন স্থানকে গঙ্গা বদ্বীপ বলা হয়? পদ্মা ও গঙ্গার মাঝে দুটি নদী পলি জমে যে ভূখণ্ড করে তাকে গাঙ্গে বদ্বীপ বলা হয়। তাহলে আমরা কোনটাকে আমরা ছবি দেখে দিতে পারি? আমার ছবি দেখি, এই যে এইটা গঙ্গা যে বদ্বীপ, এটাকে বলা হচ্ছে গঙ্গা এবং পদ্মার মিলিত বদ্বীপ। এই যে গঙ্গা নদী, এটা গঙ্গা নদী। দেখো এইটা গঙ্গা নদী, আর এটা যে সরি এটা পদ্মা নদী, মানে গঙ্গার একটা এটা ভাগীরথী নদী যেটা বক্সন করছে, এই যে মাঝে অঞ্চলটা এটা পুরো গাঙ্গেয় বদ্বীপ নামে পরিচিত। ঠিক আছে, গাঙ্গেয় বদ্বীপ, গঙ্গা বদ্বীপ। আর যদি কয় বিশ্বের আরেকটা সে পাশে যেটা আছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ কি হয়? গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ। এই যে বদ্বীপটা এটা হচ্ছে একমাত্র গঙ্গার বদ্বীপ। ঠিক আছে, এই যে এই পাশে পদ্মা যেখানে মিলিত হয়েছে, আর হচ্ছে এ পাশে ভাগীরথী যে হুগলি নামে পদ্মা হলদি নামে বংশ, এই যে মিলিটা এটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। আর সে পাশে আছে এই যে নদীটা একটা আসতেছে, এবার দেখো এটা যে ব্রহ্মপুত্র, এটা তো মনে রাখা দরকার নেই। এই যে নদীটা আসতেছে এটা ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র মেঘনা নামে এসছে, যমুনা নামে এসছে, যমুনা এসে পদ্মার সাথে মিশে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এই যে বাংলা গঙ্গা এবং ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ বিশ্বের সবথেকে বৃহত্তম বদ্বীপ, নদী বদ্বীপ। ঠিক আছে, এটা ভালো বলে। ঠিক আছে, তাহলে মিলিত গঙ্গা বদ্বীপ আমি তারপরে কি বললাম এখানে আছে। তারপরে কোশ্চেন কি আছে? গঙ্গে বদ্বীপ অঞ্চলের মাটি কেমন? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের মাটি খুব উর্বর প্রকৃতি। তারপর কি বলছে? শিয়ালদহ কোথায় অবস্থিত? পদ্মার পাড়ে অবস্থিত একটি স্থানের নাম হচ্ছে শিয়ালদহ। এখানে কে ছিল? রবীন্দ্রনাথ বাবা জমিদারি ছিলেন। রবীন্দ্রনাথ সোনা বাংলা গানটি কোন পটভূমিতে রচনা করেন? এখানে লিখে হবেন, এটা হয়েছে, এটা কোন পদে লিখেন? এটা হবে তোমার যে রবীন্দ্রনাথ সোনা বাংলা পদে লিখেন দেশভাগকে কেন্দ্র করে। দেখো রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ তার পারিবারিক জমিদারি দেখাশোনা করতে প্রায় শিয়ালদা যাওয়া আসা করতেন। সম্ভবত ওই অঞ্চলে দেখেই তিনি মাতৃভূমি সোনা বাংলা গানটি বিখ্যাত রচনাই করেন। তার এটা পড়তে পারে যে রবীন্দ্র ঠাকুর কখনো কোন দৃশ্যটা দেখে তিনি তার গানটি রচনা করেন, যে তিনি যখন তার শিয়ালদাতে তিনি যখন তার বাবার জমিদারি সামলাতে যেতেন বা জমি দেখাশোনা করতেন, তখনই তার সেখানে বিস্তীর্ণ অঞ্চলে সোনার শস্য শ্যামলা, যে সোনার ধান দেখে তখন তার মন ভরে যায়, সেখান থেকে গানটা যখন রচনা করেন। তারপরে যে কত সালে, এখানে কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। দুটি প্রদেশ তৈরি করতে চেয়েছিল, এই ঘটনা কি বলে? 1905 সালে বঙ্গভঙ্গ। তাহলে তাহলে বঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ ঘটনা কি? ইংরেজরা বাংলাকে দুই ভাগ করা, ইংরেজ হবে, ইংরেজরা বাংলাকে দুই ভাগ করেছে বঙ্গভঙ্গ। বলছে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন গানটি রচনা করেন? এটা ভেরি ইম্পর্টেন্ট আছে। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রতি 1905 সালে আমার সোনা বাংলা গানটি রচনা করা। শুনো, যারা প্রথম ভিডিওতে তারা ভাবছে যে কোশ্চেন পড়বে স্যার একা কি পড়াচ্ছেন, একা তো ক্লাস 5 এর কোশ্চেন পড়বে, ঠিক আছে দেখে নিও। হ্যাঁ, এই টপিক থেকে কোশ্চেন আসেনি, আমি তোমাদের যেখান থেকে কোশ্চেন আসে 2013 থেকে, 2013 সাল থেকে আমি 2000 তোমার একবার 23 সাল পর্যন্ত যে কোশ্চেন আছে প্রাইমারি, পুরোটা দেখাবো কোথা থেকে পুরো কোশ্চেন আসছে, যেগুলো আমি টপিক আগে আমি না পুরো সিলেবাস, আমাদের 14 টপিক আছে, সে সিলেবাস কমপ্লিট হোক, তারপর আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে বইটা আছে জীববিজ্ঞান, এটা যদি তুমি করো, আমি বলবো তোমার বিজ্ঞানের 60 থেকে 70% পুরো কমপ্লিট হবে। দেখো 10% একটা দুটো কোশ্চেন বাইরে আসছে, যেমন রিসেন্ট ঘটনা ঘটা সেগুলো দিচ্ছে, আবার কিছু কোশ্চেন যেগুলো বায়োলজি থেকে আসছে, মানে 9-10। আমি যদি এইটা 60-70% কমপ্লিট হয়ে যায়, আমার প্যাডাগোজি আছে, তাহলে প্যাডাগোজি বলে দেবো যেগুলো সেগুলোই পড়ো। সিটি টাইম পুরো প্যাডাগোজি তোমার বায়োলজি করাবো, তোমার পরিবেশে যে প্যাডাগোজি আছে সেটা করাবো, তারপরে যে প্যাডাগোজি আমার যে বই আছে আমরা যে পড়েছি যেগুলো থেকে, সেগুলো তোমাকে আমি ডিটেলস করাবো। ঠিক আছে, যাতে প্যাডাগোজি চিন্তা নেই, তোমার বিজ্ঞানের বেশি টেন্স আছে তোমার তোমার কন্টেন্টে বিষয়ে যে কি টপিকগুলো পড়বো। ঠিক আছে, কিন্তু বাকি তোমার সিডিপিতে আগে বা তোমার প্যাডাগোজি তোমার 3টা কোশ্চেন আছে, বুঝতে পারছো? 20টা 30টা কোশ্চেনের মধ্যে 3টাতে 4টা কোশ্চেন আছে, মানে কত, মানে সাবজেক্ট থেকে কত কোশ্চেন এসছে, তার সাবজেক্টটা ভালো লাগে পড়ো, তোমরা পড়ো, বিশেষ করে কন্টিনিউ পড়াশোনা করো। এবং আমি তোমাদের নোট গাছ যথেষ্ট এগুলো বেছে দিচ্ছি, যেন তোমার সুবিধা হয়, তোমাদের মধ্যে না থাকে যে স্যার কোশ্চেন আসবে কি আসবে না, এগুলো পড়াচ্ছেন কোনো গুরুত্ব আছে? দেখো কোশ্চেনে আসছে, আমি দেখাবো পত্রগুলো। এটা কোনটি? দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? কোনটি? আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোরে। আমার পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোরে।
তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ শিয়ালদাতে যাওয়া আসা করতেন কেন? শিয়ালদাতে রবীন্দ্রনাথের পারিবারিক জমিদারি ছিল। রবীন্দ্রনাথ সেই জমিদারি দেখাশোনার জন্য কলকাতা থেকে শিয়ালদায় যাতায়াত করতেন। কেমন রাখবেন? জোড়াসাঁকো কোথায় রাখো? আমরা পড়েছিলাম যে একটু আগে, জোড়াসাঁকো কোথায়? উত্তর কলকাতা, গঙ্গার খুব কাছে, কথা হুগলির কাছে খুব অবস্থিত, ঠিক আছে? পড়েছিলাম গঙ্গার কাছে, হুগলির খুব কাছে অবস্থান করেছে। তাহলে আমরা পড়ে নিলাম কি? এরপর আছে, দেখো এরপর নদী তীরে সভ্যতা পৃষ্ঠা 59, তার আগে আমরা থিওরিটা পড়ে নিই, তারপর আমরা কোশ্চেনটা পড়বো, ঠিক আছে? চলো কি দেখা যায় এখানে কি আছে, 68 পেজে এবার আমরা পড়বো নদীর তীরের সভ্যতা। দেখো এখান থেকে কোশ্চেন কিন্তু আসেনি, কিন্তু এখানে কোশ্চেন আসা সম্ভব না। দেখো এই কোন বারে আসেনি তো, বই যে তুমি মেন উদ্দেশ্য বই কোশ্চেন কোথাতে ফলো করতেছে, ঠিক আছে? তাহলে তুমি যদি সিটেটও হও, তুমি সিটেটে যদি দেখো, তুমি সিটেটে যে কোশ্চেন গুলো আছে পুরো, আমি সিটেটে তোমার সিলেবাসটা করো আগে, ডব্লিউটেটে শেষ হোক, কারণ ডব্লিউটেটে বাংলা তো সিটেটে ইংলিশে তাড়াতাড়ি করা যায়, বাংলাটা অনেক তোমার টাইপ করতে অনেক সময় লাগে। তোমার সিটেটে যেটা আসে পুরো মানে বলাই বলে তোমার কোশ্চেন আসবে, বলে বলে, মানে সাবজেক্টে বিশেষ করে, মানে তোমার সাবজেক্টে পড়ানো বা প্যাডাগি পড়ানো বা সে চেঞ্জ হয়, লেন্থি হয়ে যায়, কিন্তু সাবজেক্টে তোমার আসবে বিহারে মধুমুখী কি, তোমার স্নেক কি, খাওয়ার কি, যারা সিটেট দিচ্ছ বা যা দিবে, আমি বলে দেবো যেগুলো এখানে কোশ্চেন আসবেই। আর এখানে কোশ্চেন আসে সিটেটের কোশ্চেন, দেখো সিটেটের কোশ্চেন লিমিট, তার বাইরে সে দিবে না, কিন্তু ওইটাকে ঘুরে ঘুরে দিবে। কিন্তু আমার ডব্লিউটির কি হয়, যেটা চাকরি পরীক্ষা সেটা হচ্ছে তোমার কোয়ালিফাই পরীক্ষা, তোমার এখানে কি হয় একটু বেশি করে দিয়ে দেয়, ঠিক আছে? যাতে তোমার চাকরি এটা থাকে একটা। এরপর আমার নদী তীরের সভ্যতা, ঠিক আছে? নদী তীরের সভ্যতা কি আছে? নদী তীরের সভ্যতা মানচিত্রে দেখতে দেখতে রফিকুল বলল, কিন্তু ভাগীরথী হুগলি তো নদিয়া উত্তর দক্ষিণ 24 পরগনা পশ্চিম সীমানা, ইচ্ছামতি পূর্ব সীমানার কাছে, মাঝে তো নদী নেই, এই ভূমির এত উর্বর হলো কি হবে? স্যার বলো, আগে নদী ছিল মানে কি বলছে যে মানচিত্রে দেখেছে, কিন্তু যে ভাগীরথী হুগলি ও নদিয়া উত্তর 24 পরগনা পশ্চিম সীমানা, ইচ্ছামতি নদীর পূর্ব সীমানার কাছে, মাঝে তো কোনো নদী নেই, মানে এই যে বিস্তীর্ণ অঞ্চলে, আমি তো ম্যাপটা দেখাচ্ছি, বলছি কোথায়, এই যে বিস্তীর্ণ অঞ্চলে বেশি সেভাবে নদী নেই। দেখো এই যে ইচ্ছামতি, এবার ভাগীরথী, এই যে ইচ্ছামতি নদী, এই যে হুগলি, এই যে এই অঞ্চলে, এখানে বেশি নদী নেই, ঠিক নদী তোমার এইখানে এসছে, এই যে অঞ্চলে, এই যে এখানে, এখানে বলছে তোমার এত উর্বর হল কি হবে? এখানে তো বেশি নদী নেই, একটা দুটো নদী তোমার এখানে আছে, এগুলাতে আছে উর্বর, ঠিক আছে, দক্ষিণ চব্বিশ পরগনা। তখন কি বলছে স্যার, এগুলো তো আগে নদী ছিল। তো কি বলছে স্যার, স্যার বলেছেন যে বিদ্যাধরী আগে নদী ছিল, বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়াই, এই 3-4টা নদী এখানে কি কি ছিল কোথায়? তোমার নদিয়া উত্তর দক্ষিণ 24 পরগনা পশ্চিম সীমানা এবং ইচ্ছামতি পূর্ব সীমানার কাছে, এখানে কি কি নদী ছিল? বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়াই, এই 3টা নদী ছিল। এগুলো ভালো মনে রাখবেন যে বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়াই, এগুলা কোথাকার নদী? এখানে শোনা আগে আমরা আলোচনা করছিলাম যে দামোদর কোন নদীতে প্রবাহিত হচ্ছে, এগুলো যা পড়েছে সেটা এখনো পড়বে, যে আগে পড়েছিলাম আমরা, যে আরেকটু পড়বো যে এখানে মনে রাখবেন যমুনা, নোয়াই, বিদ্যাধরী এখনো আছে, মানে এই যে 4টা নদীর মধ্যে কেবলমাত্র বিদ্যাধরী এখন আছে, তবে এখনো তার ছোট নদী, অন্য নদীগুলো আর নেই। বিদ্যাধরী কাছে একটা মাটি খুঁড়ে খুঁড়ে অনেক কাল আগে ঘর বাড়িয়ে বাসনপত্র পাওয়া গেছে। তাহলে কি ওখানে যে অনেকগুলো নদী ছিল, এখানে অনেকগুলো নদী ছিল, সেখানে আমাদের বিদ্যাধরী নদী, এখানে বিদ্যাধরী নদী উল্লেখ নেই, বিদ্যাধরী খুব ছোট নদী, তাই এখন ছবিতে তোমার দেয়নি স্কুলে বই। তোমার যদি দেখো তাহলে বিদ্যাধরী খুব ছোট করে একটা নদী আছে, ঠিক আছে? তোমার খুব একটা ছোট করে একটা নদী এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়েছে, ঠিক আছে? ছোট করে নদী, এখন উল্লেখ নেই সেভাবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, কোশ্চেন আসে বিদ্যাধরী থেকে। তা ঠিক আছে, এখানে মাটি খুঁড়ে অনেক ঘর বাসন পাওয়া গেছে। তাহলে কি এখানে কি কি নদী ছিল? বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়াই, এই 4টা নোয়াই, এই 4টা নদী ছিল। 4টা নদী দেখার মধ্যে কি আছে? শুধুমাত্র বিদ্যাধরী নদীটাই আছে, এবং সেটা কিভাবে আছে? খুব ছোট ভাবে প্রবাহিত হচ্ছে। দেখো সেখানে মাটি খুঁড়ে কি পাওয়া গেছে? সেখানে মাটি খুঁড়ে একটা পুরোনো প্রাচীনকালে যে ঘর পাওয়া গেছে, ঠিক আছে? এটা এটা সেই তার পার্শ্ববর্তী অঞ্চলে যে পাওয়া গেছে, রাজা রাজা ঘর পাওয়া গেছে, এটা পরীক্ষায় এসেছে এইটা। দেখো আমি দেখাচ্ছি, পড়ে নিয়ে আগে তারপর দেখাচ্ছি আমাদের, দেখা কোশ্চেন দেখে দিই আগে তোমাদের কোশ্চেন কি এসেছে, দেখো তোমাদের দেখাচ্ছি কোশ্চেনটা ওখান থেকে, যেখানে কোশ্চেনটা কি এসছে, তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো এখানে কোশ্চেন এসছে, এই যে চন্দ্রকেতুগড় বর্তমানে ভগ্নাবশেষ অস্তিত্ব কোথায় রয়েছে? ইচ্ছামতি নদী, চুনী নদী, জলঙ্গ নদী, বিদ্যাধরী নদী। দেখো এখানে বিদ্যাধরী নদী, তার থিওটা পড়ে নেই, তাহলে আমি দেখে দিলাম জাস্ট, এই যে এটা কি, এই গড়টার নাম আগে পড়ি, যে গড়টার নাম আগে চন্দ্রকেতুগড়। দেখো কি দিয়েছে, রঞ্জয় বলল, জানি চন্দ্রকেতু রাজা দুর্গ ছিল। দেখো কি বলছে, স্যার যখন বললেন যে এখানে আর নদী নেই, এখানে বিদ্যাধরী নদীর কাছে একটা মাটি খুঁড়ে অনেক কালে একটা ঘর বাড়ি পাওয়া গেছে, তাকে একটা বাসনপত্র পাওয়া গেছে। তখন রঞ্জন বলল, স্যার জানি এটা আছে চন্দ্রকেতু চন্দ্রকেতু রাজার দুর্গ, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেন কি এসে দেখো, চন্দ্রকেতু গড়ের বর্তমান ভগ্নাবশেষে অস্তিত্ব গড়ে উঠছে কোথায়? ইচ্ছামতি নদী, চূর্ণী নদী, জলঙ্গি নদী, বিদ্যাধরী নদী। তা কোথায় পাবেন সেটা? বিদ্যাধরী হবে, কেন বইতে উল্লেখই আছে, দেখো বিদ্যাধরী নদী পাওয়া গেছে, বিদ্যাধরী নদীর কাছে জায়গায় মাটি খুঁড়ে অনেক কাল আগে ঘর বাড়ি পাওয়া, যাকে ডাকেন আমাদের চন্দ্রকেতু রাজা দুর্গ। ঠিক আছে, কোশ্চেনে মিলে গেল পুরো, কত ইম্পর্টেন্ট কোশ্চেন দেখলে।
কোশ্চেন আছে, এইটা থেকে এই কোশ্চেন দিচ্ছে, বুঝতে পারবে না যে যারা যারা পড়ছে, যারা ভালো, যারা 130, 20, 25 তারা কিন্তু এটা পুরো পড়ছে, এটা মনে রাখো। তারা 100 স্যার, নাহলে তুমি পড়ছো না, তুমি আছে স্যার কোথা থেকে কোশ্চেন, বইয়ের বাইরে থেকে, বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসছে না, একটা দুটো কোশ্চেন জিকে থেকে আসতেছে, যেমন 2022 সালে কোনো ন্যাশনাল পার্কে কি চিতা নিয়ে এসেছিল, ঠিক আছে, এটা একটা এক্সট্রা কোশ্চেন, কোথাও বইতে নেই। কিন্তু তুমি বাকি সব বই থেকেই আসতে ঘুরে পেঁচিয়ে আসতেছে। এই জন্য ক্লাস 3 থেকে 12 বলছি, 8 পুরো ঝাড়া জীবন বিজ্ঞানে পড়ে নাও, আমি পড়ে দেবো তোমাদের, ঠিক আছে, আগে শেষ সেটা। ওখানকার লোকজন গড় বলে, ওকে কি বলে, চন্দ্রকেতু গড় বলে। কি পাতলা পাতলা ইট, কি পর পর তিনটে বসালো, একটা এখনকার দুটো ইটের মতো হবে না, মানে তখন যে তাহলে ইটটা ছিল কি, খুব পাতলা পাতলা ছিল, যেটা খুব পাতলা পাতলা ইট। এখনকার তখনকার তিনটে ইট বসালো, এখনকার একটা ইটের সমান হবে না। হ্যাঁ, তখন সেখানে অনেক বড় কোনো নদী ছিল। পুরোনো দিনের কিছু কিছু শহরও আজও দেখা যায়, সেই সব শহরে মানুষ ইটের বাড়ি বানাতো, যেমন হরপ্পা সভ্যতার বাড়ি। তাহলে চন্দ্রকেতু গুলি কিসের বাড়ি হতো, ইটের বাড়ি বানাতো, যেমন হরপ্পা সভ্যতা ইটের বাড়ি। সেগুলো পোড়া ইট দিয়ে বানানো হয়েছিল, আগুনে পোড়া ইট ঘর বাড়ি ছাড়াও পথঘাট বানানো ইট দিয়ে, ঠিক আছে, শুধুমাত্র ঘর বাড়ি নয়, পথঘাট বানাতো। নর্দমাগুলো ইটের মতো, ইটের হতো নর্দমাগুলো ইটের, মানে বর্তমানে যে সমাজ ব্যবস্থা সেরকম আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট ওখানে যে হয়, ঘর বাড়ির বাথরুম সবই কি হতো, আমাদের ইট দিয়ে হতো। জল ধরে রাখার বড় বড় চৌবাচ্চা ইট দিয়ে তৈরি হতো, যেন এই পুরোনো যুগে নদী ধারণা সভ্যতা, এই এই সেই পুরোনো যুগের নদীর ধারেই সভ্যতা গড়ে উঠেছিল। নদী ছিল মায়ের মতো, এই যে মায়ের তাইকে নদী মাতৃ সভ্যতা বলা হয়। নদী মাতৃ সভ্যতা কাকে তো আসবে না, যেই সব নদীকে কেন্দ্র করে যে সভ্যতা, তাকে নদীর মাতৃ সভ্যতা বলে। পৃথিবীর প্রায় সব পুরানো সভ্যতা নদীর ধারে করেছে, তবে নদীর বন্যার অনেক সময় সেখানে বাসিন্দাদের ক্ষতি হতো, তবুও নদীর উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকতো। তাহলে এখানে কি হলো, এখানে পড়লাম কি, যে এখানে কি কি নদী ছিল ওখানে, লেখা ছিল বিদ্যাধরী, শ্রুতি, যমুনা, নোয়াই, একমাত্র বিদ্যাধরী আছে। বিদ্যাধরী কি আছে, চন্দ্রকেতু রাজার দুর্গ আছে, যেটা পরীক্ষায় কোশ্চেন এসছে। রুবি বলল, স্যার সভ্যতা মানে কি? সভ্য মানুষের নানা কাজকর্মের সঙ্গে বলে সভ্যতা। মানে সভ্য মানুষের নানা কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা, ঘর বাড়ি রাস্তাঘাট কৃষি সব সঙ্গে সভ্যতা বলে। ধরো এক সময় মানুষ আজকের মতো অনেক কিছু পারতো না, পোশাক পরতে জানতো না, নিজে খাবার নিজেরাই তৈরি করতে পারতো না, থাকার জন্য বাড়ি ঘর বানাতে পারতো না, পড়াশোনা জানতো না, টাকা পয়সা লেনদেন ছিল না, সহজে যাতায়াত করতে পারতো না। তারপরে পরে অনেক সময় ধরে এই সবগুলি মানুষ শিখেছে, সেই শিখার ধাপগুলি একটু একটু করে সভ্য হওয়ার ধাপ। আর সেই সব ধাপ ধাপ পার করেই মানুষ আজকে এই অবস্থা দাঁড়িয়েছে, মানে এটাই সভ্যতা যে ধাপ করেছে। কিন্তু স্যার এই অঞ্চলে বন নেই। তখন জিজ্ঞাসা করছে, উত্তর চব্বিশ পরগনা পারমাদানে, এখানে মেনে রাখো, পারমাদানে একটি পুরনো বনখণ্ড ছিল, ঠিক আছে, তাহলে এখানে কি যে চন্দ্রকেতু দুর্গ ছিল, আর কি ছিল, উত্তর চব্বিশ পরগনা পারমাদানে একটি পুরনো বনখণ্ড ছিল। আর নতুন ভাবে তৈরি করা বন আছে নদীয়া আর বেথুয়ারিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় নতুন ভাবে যেহেতু আগে পুরোনো বন ছিল উত্তর চব্বিশ পরগনা পারমাদানে। আবার বলে দিচ্ছি, এখানে পুরো এটা লিখে এবার আমি সেখানে এমসি করবো, সেখানে দেখো, উত্তর চব্বিশ পরগনা একটা পুরোনো বন ছিল, যার নাম হচ্ছে পারমাদান। আর এখন যে নতুন একটা বন আছে তৈরি, নতুন বন তৈরি করেছে, এটা হচ্ছে বেথুয়া বেথুয়া ডহরিতে, মনে রাখবেন। সেখানে শাল, সেগুন, মেহগনি, শিশু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম গাছ ইত্যাদি অনেক অনেক হরিণ ও কাঠবিড়াল এখানে মেনলি বেথুয়া ডেঙ্গি হরিণ এবং কাঠবিড়ার জন্য বিখ্যাত, এটা মনে রাখবে বেথুয়াডিতে, ঠিক আছে, হরিণ আর দেখো এখানে এই জন্য দিয়েছিল, সেই যে ছবি দিয়েছিল আমাদের বাচ্চাদের, যেখানে কাঠবিড়ালি আর হরিণের ছবিটাও দেওয়া আছে এখানে, কেন বলতো, যাতে এখানে বেথুয়াডি জঙ্গল বিখ্যাত কিছুর জন্য, হরিণ এবং কাঠবিড়ালির সংরক্ষণের জন্য, এটা মনে রাখবে, বিশেষ করে হরিণটা আর কাঠবিড়ালি দুটো একসাথে। তাহলে কি কি বললাম এখানে, যে উত্তর চব্বিশ পরগনা পরমাদান একটা পুরোনো বনখণ্ড ছিল, এবং নতুন একটা তৈরি করা হয়, যেটা নদিয়া বেথুয়া ডহিতে। এখানে বিভিন্ন গাছ আছে, শাল, সেগুন, এটা মনে ইম্পর্টেন্ট, এই যে মনে রাখবে যে এখানে কি বেথুয়াটিতে কোন কোন গাছ আছে, শাল, সেগুন, মেহগনি, শিশু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম গাছ আছে। এখানে কি কি সংরক্ষণ হয়, হরিণ এবং কালবিড়ালি, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এবার সুন্দরবন আছে, তাহলে আমরা পড়ে নিচ্ছি, তাহলে আমরা এখানে কি কি এমসিকিউ হয় দেখে নেই। যে আমরা এই থেকে, এই যে নদী সভ্যতা থেকে নবীদের কোশ্চেন এসছে, দেখি কি এমসিকিউ তোমার দেখে দিয়েছিলাম, তবে এটা আমার পড়ে নিই। এখান থেকে তো কি কি টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো তোমরা দেখে নাও, তোমরা পড়লে এই টপিকটা পড়বে, সেটা আমি বুঝাচ্ছি। তোমার দুটো পিডিএফ আমি দিয়ে দেবো, তোমরা আগে এইটা পড়ে নেবে, আগে ওইটা আমি যেটা স্কুলের বইটা পড়াচ্ছি, তারপরে এইটাকে তোমার কাছে জিজ্ঞেস করে রাখবে, পড়বে তাহলে। কি যে ভাগীরথী হুগলি নদীর 24 পরগনা নদিয়া জেলার কোন দিকে অবস্থিত? ভাগীরথী হুগলি নদী 24 পরগনা ও নদিয়া জেলা কোন দিকে? ভাগীরথী হুগলি নদী উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও নদিয়া জেলা পশ্চিম দিকে অবস্থিত। কোন উত্তরণী? ভাগীরথী হুগলি নদী উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলার কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে। আমাদের পশ্চিম দিকে অবস্থিত, ম্যাপটা দেখে নাও, ম্যাপটি বুঝতে হবে, দেখো এই যে ভাগীরথী হুগলি কোনটা, এখানে ভাগীরথী হুগলি কোন নদীটা, দেখো এখানে এই যে ভাগীরথী, এই যে ভাগীরথী নদী, আর এখানে 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 যখন হুগলি গেছে হুগলি নদী,
এটা কোন দিকে? এটা আছে তোমার এই যে নদিয়া, এটা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এটা উত্তর চব্বিশ পরগনা, এটা দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ। তাহলে এই যে অঞ্চলটার কোন দিকে ভাগীরথী? এটা পূর্ব দিক। এর পশ্চিম দিকে কি আছে? এই যে ভাগীরথী এবং হুগলি নদী। তাহলে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিম দিকে আছে ভাগীরথী এবং হুগলি নদী। এটাই প্রশ্ন আছে। তারপর তো কি বলছে, ইচ্ছামতি কোথায় অবস্থিত? চব্বিশ পরগনা ও নদিয়া জেলা পূর্ব দিকে ইচ্ছামতি অবস্থিত। দেখো এখানে ছবি আমি দেখাচ্ছি, ইচ্ছামতি যে থাকে ছবিতে, এটা ইচ্ছামতি নদী। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনটা এখানে দিচ্ছে তোমার ঘুরে বারবার, কারণ দিচ্ছে পরীক্ষা যদি আসে যে ইচ্ছামতি নদী নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কোন সাইডে অবস্থিত, তোমাদের ইচ্ছামতি নদী যে এরা পূর্ব দিকে অবস্থিত। ইচ্ছামতি, চূর্ণী, জলঙ্গি সব এগুলা পূর্ব দিকে নদী। আর ভাগীরথী, হুগলি এটা হচ্ছে পশ্চিম দিকে নদী। ঠিক আছে, এটা মনে রাখো তাহলে। তিনি যে কোন নদীর ধারে পুরনো সভ্যতা পাওয়া গেছে? দেখো বিদ্যাধরী নদীর ধারে পড়েছিলাম, বিদ্যাধরী নদীর ধারে পুরনো সভ্যতা পাওয়া গেছে, বিদ্যাধরী। এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়েছে দুটো কোশ্চেন। তারপর হচ্ছে বিদ্যাধরী নদী কোন রাজা দুর্গ আছে? বিদ্যাধরী নদীর ধারে চন্দ্রকেতু রাজা দুর্গ আছে। চন্দ্রকেতু রাজার। পুরোনো দিনের শহরে মানুষ কিসে বাড়ি বানাতো? পুরোনো দিনের শহরে মানুষ ইটে বাড়ি বানাতো। পুরোনো যুগের কোথায় সভ্যতা গড়েছিল? পুরোনো দিনের নদীর ধারেই সভ্যতা গড়েছিল। দেখো এবার কোশ্চেন, দেখো কোশ্চেন কি আছে, দুটো কোশ্চেন এসছে তোমাদের, কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি। প্রথম কোশ্চেন দেখো 2000, এই কোশ্চেনটা এসে 2000 তোমার 2021-এর যে সদ্য যে ফর্ম ফিল আপ ছিল সেটা 21-এ পরে সেটা এসছে। দেখো পড়ে দিলাম যে চন্দ্রকেতু দুর্গ কোথায়, এটা হবে তোমার বিদ্যাধরীতে। চন্দ্রকেতু গড়ের বর্তমান ভগ্নাবশেষে অবস্থিত কোথায়? ইচ্ছামতি নদী, চুনী নদী, জলঙ্গ নদী, এটা বিদ্যাধরী। ঠিক আছে, এটা সঠিক answer তোমার, এটা বিদ্যাধরী নদীর ধারে হবে। ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে দেখো, কোশ্চেন আরেকটা আছে দেখো, 2015 সালের, আমি তোমাদের বিভিন্ন বললাম 2013 থেকে 2024 সালে যত বায়োলজি কোশ্চেন সেগুলো অ্যানালিসিস করে তোমাদের পড়াচ্ছি, কারণ আমি জানি দেখো তুমি পড়তে পারবে, কিন্তু কিভাবে পড়বে সেটা ডিপেন্ড করে না। শুধু পড়লেই হবে না, যে স্ট্র্যাটেজি ভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে তুমি পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে পারবে। দেখো আমি চাই তুমি পাস করে যাও। এবার যার যেমন ভালো রেজাল্ট, একটা 120, 110, 120 মতো রেজাল্ট পাও। ঠিক আছে, কেন কম্পিটিশন প্রচুর। আমি আশা করি যে পড়াবো তোমাদের, আশা তুমি চেষ্টা করো, পাসটা করো, স্কোর পাসিং কোর্স করো, তারপরে লেভেলটা বাড়াও। ঠিক আছে, এখানে কোশ্চেন দেখো 2015 সালে গিয়েছে, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীর নাম কি? এটা দেখো, এটা এখানে আছে দামোদর, মৌরাক্ষী, তিস্তা আর বিদ্যাধরী। দেখো আমাদের পূর্ব কলকাতার জলাধারটা আছে একমাত্র বিদ্যাধরী নদীটা এর সঙ্গে রিলেটেড, কেন বাকিগুলো কিন্তু নেই। ঠিক আছে, দেখো আমাদের স্যার, তাহলে বাকিগুলো, তাহলে বিদ্যাধরী নদী থেকে কোশ্চেনটা এসছে, এইভাবে কোশ্চেনটা আসবে। আর এখানে বলছে বাকি আমাদের দামোদর কথা পশ্চিম সাইড, মৌরাক্ষী পশ্চিম সাইড, তিস্তা উত্তর সাইড, উত্তরবঙ্গে, এগুলো একমাত্র বিদ্যাধরী নদী এখানে আছে, তাই অপশনটা বিদ্যাধরী আছে। তাহলে এটা মনে রাখো, এটা কিন্তু বইতে নেই, টেক্সট বইতে উল্লেখ নেই যে পুরো কলকাতা যে বিদ্যাধরী, কিন্তু কোশ্চেন আছে। তার মানে তোমার মুখস্থ এটা পড়ে নেবে যে পুরো কলকাতা জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীর নাম কি? বিদ্যাধরী। আর বিদ্যাধরী নদীর সাথে কি আছে? রাজা চন্দ্রকেতু গড়ের দুর্গটা গড় আছে, রাজা চন্দ্রকেতু দুর্গটাও এখানে আছে। দেখো 2021 কোশ্চেন ঘুরে ঘুরে আসছে, একটি টেক্সট বই তো একটা, নাকি টেক্সট বই প্রতি বছর টেক্সট বই চেঞ্জ হচ্ছে, সেটা একটা টেক্সট বই, কিন্তু তোমাকে ডিটেলসে পড়তে হবে। এই যে বলো না, তো আমার সোনা বাংলাতে কোশ্চেন নেই স্যার, কোশ্চেন নেই কি ওখান থেকে কত সালে বাংলা ভাগ হয়, রবীন্দ্র আমার সোনা বাংলা যে কোন দেশের জাতীয় সঙ্গীত, তাহলে ওইখানে হ্যাঁ এগুলো আমরা না পারলে তাহলে পড়ে নিতে পারি যে আমরা জানা আমার সোনা বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর কি কোশ্চেন আসতে পারে কেন? উত্তর চব্বিশ পরগনা পুরনো বনখণ্ডি কোথায়? উত্তর চব্বিশ পরগনা পুরনো বনখণ্ডটি কোথায় অবস্থিত? দেখো বলছিলাম পুরনো বনখণ্ডটা পারমাদানে, উত্তর চব্বিশ পরগনা। পুরোনো নতুন নতুন বনটা ছিল বেথরিতে। এটা উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে, গঙ্গা নদী পূর্ব পশ্চিম সীমার মাঝে কোন কোন নদী আছে? এই যে বলেছিলাম গঙ্গা নদী পূর্ব পশ্চিম সীমার মাঝে বিদ্যাধরী, শ্রুতি, যমুনা, নোয়াই ছিল, এগুলা, কিন্তু বিদ্যাধরী এখন আছে, বাকিগুলো আর অন্যগুলো আর নেই, শুধু আমাদের বিদ্যাধরী আছে, বাকিগুলো আর নেই। ঠিক আছে, এরা পড়ে নদী সভ্যতা কাকে বলে তোমার দেখার ইম্পর্টেন্ট নেই, এখানে ইম্পর্টেন্ট আছে। দেখো আর তো রেডি করে দিচ্ছি। পুরনো যুগে নদীর উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকতো, নদী ছিল তাদের মায়ের মতো, ওই সভ্যতা মাতৃ সভ্যতা বলা হয়। ঠিক আছে, এটা মাতৃ সভ্যতা বলে। পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতায় নদীর উপর গড়ে উঠেছিল। নদীর বন্যা সেখানকার বাসিন্দাকে ক্ষতি হলেও মানুষ হলেও নদীর উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকতো। তারপর দেখো বেথারি বনটি কিরকম, সেখানে কি কি গাছপালা আছে? বেথারি বনটি নতুনভাবে তৈরি হয়েছে একটি বন। বেথারি বনের শাল, সেগুন, মেহগনি, শিশু, কৃষ্ণচূড়া, রাজচূড়া, বিশি, কদম ইত্যাদি গাছগুলি এখানে আছে। ঠিক আছে, বেথারি বনটা। তবে এখানে একটা জিনিস মনে রাখবে যে, তা বলো দেখি বেথারি কোন জেলায় আছে? বেথারি তোমার আছে এখানে মনে রাখবে, দেখো এক পামমাদান আছে, এই যে তোমার এখানে এই বনটা আছে কোথায়? পুরনো বন, এই যে পামমাদান আছে তোমার, পুরনো বন পামমাদান আছে সে উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে, এখানে আছে উত্তর চব্বিশ পরগনা, কিন্তু বেথরি জঙ্গলে কোথায় আছে? তোমার আছে নদিয়া জেলায়, এটা মনে রাখো। যে এখানে বেথরি জঙ্গলে কোথায় আছে?
নদিয়া জেলা, আমার টেক্সট বইটা পড়েছিলাম সেখানে পড়ে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে কি জন্য বিখ্যাত ছিল, হরিণ এবং বলছে হরিণ এবং কাঠবিড়ালি সে জন্য বিখ্যাত, সংরক্ষণের জন্য। ছবিটা এখানে আছে, হরিণ কাঠবিড়ালি। তারপর কি হচ্ছে, হরপ্পা সভ্যতা বাড়িঘর কি দিয়ে তৈরি ছিল, হরপ্পা সভ্যতা বাড়িঘর। তো হরপ্পা সভ্যতা বাড়িঘর কি হতে হয়েছিল, হরপ্পা সভ্যতা বাড়িঘর আগুনে পোড়া ইট দিয়ে তৈরি বানানো হয়েছিল। সেখানে পথঘাট নর্মদা জল ধরে রাখার মতো বড় চৌবাচ্চা ইটের তৈরি ছিল। এটা মনে রাখলে এখানে পড়ে দেখেন, পরে শুধু বিষয়টি নিলে এখানে পারমাদান কি, এখানে গাছ কি ছিল, এখানে বিদ্যাধরী কি নদী, কলকাতা আমরা পড়লাম যে কলকাতা জলাধার কোন কোন নদীতে, বিদ্যাধরী নদীতে। সভ্যতা কাকে বলে, এটা দেখেন এখানে মানুষের নানা কাজকর্মে একসঙ্গে বলা হয় সভ্যতা। এটা দেখে নিবে একটু, যে মানুষের নানা কাজকর্ম ছিল তাকে এক কথায় সভ্যতা বলা হয়। তারপর চার নম্বর কি, যে মানুষের কিভাবে আজকে এই অবস্থা পৌঁছলো, এটা কত রিডিং পড়ে নেবে, ঠিক আছে, একবার দুবার রিডিং পড়ে দেখে নেবে, এটা একটা পরীক্ষা ইম্পর্টেন্ট নয়। তারপর কি দেখো, এইটা আছে ভাগীরথী হুগলি নদী কোন কোন জেলার পথে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন আগের বার 2022 একটা কোশ্চেন পড়েছিল, তোমার দেখেছিলাম যে দামোদর নদী কোন কোন জিনিসে পড়েছিল, সেটা সেখানে পড়েছে 2022 সালে। কিন্তু এখন যদি আমি তো দেখাচ্ছি কোশ্চেনটা, দেখো তো তোমরা বিশ্বাস করবে না স্যার, যারা নতুন দেখছে ভিডিওটা। দেখো এটা কোশ্চেন একটা এসেছিল, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে, দেখেছো কেমন টাইপের কোশ্চেন এসে, কোশ্চেন তাহলে এখানে সঠিক উত্তর দিয়েছিল। তাহলে এটা বুঝতেছো, তোমাদের কোশ্চেন এখানে আসতে পারে, যেরকম ঝাড়গ্রাম তোমাদের বলতে পারে দামোদর হুগলি, হুগলি ভাগীরথী কোন কোন নদীর উপর প্রবাহিত হতে পারে, সেরকম কোশ্চেন বলতেই পারে তোমাদের। তাই তোমরা ভালো করে প্রিপারেশন করে রাখো, যে শুধু ওই কোশ্চেনটা। তা তোমাদের একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে ভাগীরথী হুগলি নদী কোন কোন জেলার পথে গেছে, কারণ সেবার দামোদর আছে 2022 সালে, এবার যদি দিয়ে দেয় হুগলি নদী, ভাগীরথী হুগলি নদী তোমার নদিয়া উত্তর দক্ষিণ 24 পরগনা পরগনা পশ্চিম দিয়ে গিয়েছে, ঠিক আছে, নদিয়া উত্তর 24 পরগনা দক্ষিণে, নদিয়া উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা পশ্চিম দিয়ে ভাগীরথী হুগলি নদী গিয়েছে। নদীর তীরে কোন কোন সভ্যতার কথা তুমি জানো, নদীর তীরে সিন্ধু সভ্যতা, সুমেরু সভ্যতা, মিশর সভ্যতা ইত্যাদি সভ্যতা আমরা কথা জানি। ঠিক আছে, তা আমরা পড়ে নিলাম। তাহলে এরপর আমরা পড়বো সুন্দরবনটা, সুন্দরবনে কি কি কোশ্চেন আছে তার আলোচনা করে আমার টেক্সট বইটা পড়ে নেই, সেখানে আমরা সুন্দরবনটা ভালো করে পড়বো, ঠিক আছে। তো চলো সুন্দরবনের সময় টেস্ট বই কি আছে দেখো, এবার আমরা পড়ে 71 নম্বর পেজ, 71 নম্বর পেজে সুন্দরবন সব ডিটেলস লেখা আছে। একা সব পশ্চিমবঙ্গের অধ্যায় আনছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি আছে একমাত্র, এই যে লেখা উল্লেখ আছে গো, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি মানে বুঝেছো, পশ্চিমবঙ্গ দিয়েছে তোমাদের এখানে কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রথম আলোচনা করে চলে যাক। অন্ত্রা বলো, একদিকে বড় কোনো পুরানো জঙ্গল নেই, এদিকে বড় কোনো পুরানো জঙ্গল নেই, স্যার বলেন আছে তো। গাঙ্গেয় সমভূমির দক্ষিণাংশে একটা বিরাট বন, সুন্দরবন। দেখো একটু আবছাওয়া দেখাচ্ছে, এবার ছবি তুলে তোমার এটা অ্যাডজাস্ট করে তোমার এই বইটা থেকে অ্যাডজাস্ট করবে, কোশ্চেনটা আমি তো করাবো। ঠিক আছে, গাঙ্গেয় সমভূমির দক্ষিণাংশে একটা বিরাট বন আছে, অবশ্যই তার বেশিরভাগটাই বাংলাদেশ, তার বেশিরভাগটা কি বাংলাদেশ। উত্তর 24 পরগনা অল্প কিছু অংশ, দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন, এই অঞ্চলের ভূমিঢাল খুব কম। এখানে কি কোশ্চেন আসতে পারে দেখো, যে বলছে একটা বন আছে যার নাম হচ্ছে পুরনো বন আছে সুন্দরবন, যেটা বেশিরভাগ আছে বাংলাদেশে, এবং যেটা কোন কোন আছে, উত্তর 24 পরগনার কিছুটা আছে, উত্তর 24 পরগনা অল্প কিছু, দক্ষিণ 24 পরগনা দক্ষিণ পূর্ব প্রায় পুরোটা অঞ্চল জুড়েই এটা আছে। পরীক্ষা পড়তে যে তোমার সুন্দরবন কোন অঞ্চল জুড়ে আছে, উত্তর 24 পরগনা কিছুটা, দক্ষিণ 24 পরগনা পুরো অঞ্চল জুড়েই আছে। অন্তে বলো, রয়্যাল বেঙ্গল টাইগার তো এই বনেই আছে, এই অঞ্চলে আবিরের মাসি বাড়ি, সে বলো আছে তো। ওই ওই বাঘ আর সুন্দরী গাছ, ওই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী দেখো। তাহলে বাঘ হচ্ছে ওই সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী, এবং সুন্দরী গাছের বিখ্যাত গাছ। প্রাণীতে বিখ্যাত প্রাণী হচ্ছে কি বাঘ, এবং বিখ্যাত উদ্ভিদ হচ্ছে কি সুন্দরী, এটা মনে রাখবে ভালো করে। এটা খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী, এই যে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল চলাফেরা করতে গেলে বারবার নৌকা চড়তে হয়। এখানে কি কি নদী আছে তাহলে, এক মনে রাখবে মাতলা আছে, বিদ্যাধরী আছে, কালিঙ্গি নদী আছে, রায়মঙ্গল আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখো বলে, এখানে এটা দক্ষিণ ভারতের পুরো দক্ষিণের নদীগুলো, ঠিক আছে। তোমার ছবিটা আমি দেখে দিচ্ছি, এই ম্যাপটা আমি তো ছবি দেখাচ্ছি দেখো, তোমরা এই নদী ম্যাপটা দেখো কি কি বলছে। দেখো এখানে তো মিচ্ছামতি চূর্ণী আছে, তোমরা দেখাচ্ছি ম্যাপগুলো, নদীর নামগুলো। ঠিক আছে, তো ম্যাপে নদীর নামগুলো দেন, তোমার যে বইটা ম্যাপটা আছে সেখানে দেন, ঠিক আছে। আমি পরে যখন নদীটা মানে আমার যখন পশ্চিমবঙ্গের সঙ্গে নদীগুলো পড়ো তখন ডিটেলস দেখাবো।
এগুলো দক্ষিণবঙ্গেই আছে, দক্ষিণবঙ্গে তোমার বেঙ্গলি এই সব অঞ্চলে, ঠিক আছে। এই যে এইখানে এখানে তোমাদের এই যে এখানে না দক্ষিণবঙ্গের এই যে ম্যাপটা আছে, এই যে এই অঞ্চলেই আছে তোমার, এই যে দক্ষিণবঙ্গের মাত্রা এইখানেই সবগুলো আছে, মাত্রা এগুলো এখানে জলঢাকা রাজমঙ্গল এগুলো সব এখানেই নদীগুলো আছে দক্ষিণবঙ্গে, ঠিক আছে। তো ম্যাপে দেয়নি এগুলো তোমাদের, তবে তো কিন্তু মনে রাখবে কি 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 নদী এখানে আছে সুন্দরবনে। এখানে তোমার আছে মাত্রা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। চলো, এখানে আরো অনেক নদী আছে। একটা নদী আর থেকে আরেকটা নদী বেরিয়েছে, কিছু দূরে গিয়ে আবার একটা নদী মিশেছে। রফিকুল বলল, তবে শেষ পর্যন্ত সব নদী বঙ্গোপসাগরে পড়েছে, নদীগুলি কিসে পড়েছে? বঙ্গোপসাগরেই পড়েছে। এই যে বঙ্গোপসাগর, তোমাদের শোনো ম্যাপটা বাবা দেখাচ্ছি কেন বলতো, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, এই জন্য ম্যাপটা দেখাতে বাধ্য হচ্ছি বারবার। কেন নাহলে এই বঙ্গোপসাগর কথা তুমি না জানো কোথায় বঙ্গোপসাগর পড়েছে। দেখো এই যে একা যে মাতলা ইচ্ছামতি বিধানসভা আছে, এই যে বঙ্গোপসাগর সব নদীগুলো কি এসছে এখানে, এসে বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে, ভাগ হলো আবার কি হচ্ছে বিভিন্নতে মিশছে ভেঙেছে, তারা কি আস্তে আস্তে সবাই শেষ পর্যন্ত কোথায় মিশেছে? তোমার বঙ্গোপসাগরে এসে পড়েছে, ঠিক আছে নদীগুলো। তারপর বলো কি আছে দেখি, কি হচ্ছে বলছে বলছে অন্তরা বলো, এখানকার মাটি খুব নুন, মাটিতে বালি কম, কাদা ভাগ বেশি, মাটি তোলা জল নুনতা। কারণ সমুদ্র, এখানকার মাটি নিচে জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগাযোগ রয়েছে, বনে পুরোটাই সাগরের খুব কাছে। অনেকে অনেক দ্বীপ রয়েছে, মানচিত্রে দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। মানচিত্র দেখো অনেক দ্বীপ রয়েছে এখানে, যে অনেকগুলো দ্বীপ আছে মানে কি এখানে সব সমুদ্রের কাছাকাছি মানে কি তোমাদের, ঠিক আছে এই সমুদ্রের কাছাকাছি এখন অনেক দ্বীপ আছে, মানে তোমার এই যে দেখো এই যে সব দ্বীপগুলো ছোট ছোট দ্বীপ দেখো, এই যে হলুদ, নয়াচল, এসব দ্বীপগুলো আছে না দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে সমুদ্র এখানে তাহলে কি এখানে জলগুলো সব নোনা হবে, এখানে সমুদ্র কাছাকাছি থাকার জন্য এখানে জলগুলো নোনা, মাটি নোনা, সবই নোনা, তাহলে এখানে জলটা কি খুবই কষ্ট করে থাকতে হয়, ঠিক আছে। এখানে যে গাছগুলো তারা তার বৈশিষ্ট্য আলাদা। তারপর কি আছে এখানে, সবাই মানচিত্রে ভালো করে করে দেখতে লাগলো। স্যার বললো পশ্চিমবঙ্গের অংশটা 35টা বদ্বীপ আছে, টোটাল যে বদ্বীপ তার মধ্যে পশ্চিমবঙ্গ করা আছে 35টা, আর তার 100টা ঘন, আর তার মধ্যে 100টা ঘন বন রয়েছে, বাসতি নেই, কিন্তু 35টার মধ্যে মানুষ আছে। মানে ওখানে সুন্দরবনে কত টোটাল কত 135টা বদ্বীপ, কত 135টা বদ্বীপ মধ্যে 100টাতে এই যে ঘন বন আছে, আর মাত্র 35টাতে মানুষ আছে, মানুষ। এটা মনে রাখো, তারা এটা বলেছে। তাহলে পরীক্ষায় পরে বলে সুন্দরবনে কয়টি বদ্বীপ আছে, শোনো কোশ্চেন যাই যাই টেক্সট বই যে অ্যান্সার আছে সেটাই তোমার উত্তর হবে, ঠিক আছে। ওখানে ওখান থেকে বসে 135 দিল, কোথায় 200 দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তোমাকে 135 ঠিক করতে হবে। তুমি অন্য কোনো বই থেকে যাই পড়ো, কিন্তু তোমার টেক্সট বই যে অ্যান্সার সেটাই করতে হবে। তাহলে 135টা পদের মধ্যে 100টাতে কি আছে মানুষ, বন আছে ঘন বন, মাত্র 35টাতে মানুষ বসবাস করে। ঈশান বলো, কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো? প্রচুর পলি মাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য দ্বীপ বয়ে নিয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই এই সব পলি জমে জমে বদ্বীপ তৈরি হয়েছে। তারপর বন এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়েছে। কত বছর? 7-8 হাজার বছর ধরে বন গড়েছে। নদীর জল, নদীর জল আর সমুদ্রের জল মিশে এই অঞ্চলে এই উৎস নোনা জল আর কাদা জন্মায় এক ধরনের গাছ, এক ধরনের গাছ, তাদের দু রকমের মূল হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট, যে গাছ জন্মায় এখানে কি বলছে, এই যে কাদা জল নোনা জল মিশে এক ধরনের গাছ জন্মায়, তার দু রকম মূল হয়। কি হচ্ছে, মাটির গভীরে যায় ঠেস মূল, আর আর তা গাছকে মাটি থেকে আটকে রাখতে সাহায্য করে। আর এরকম মাটির মূল মাটি থেকে উপরে উঠে এসে তার নাম, যা বাতাস থেকে সাহায্য নেয় অক্সিজেন নেয়, এবং তাকে বলে শ্বাসমূল। এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে গাছ আছে সেই গাছটা বলছে এক ধরনের গাছ জন্মা, তার দুটো মূল আছে, ঠিক আছে। সেই মূলটার নাম কি? একটা ঠেস মূল, একটা ঠেস মূল আছে, যেটা ধরো এরকম মূলটার গাছটা এরকম হয়, তো গাছটা এরকম, তো জল এখানে, ঠিক আছে, মাটি, গাছটা জন্মাচ্ছে এরকম করে সুন্দর গাছে যদি দেখো, সেখানে গাছটা তার এখান থেকে একটা কিছু শিকড় জন্মায়। আমি ছবিটা ভালো করে দেখাচ্ছি, দেখো তো গাছটা যদি গাছটা এরকম ধরো একটা গাছ, ঠিক আছে, গাছটা এরকম বাড়ছে, ঠিক আছে। দু ধরনের মূল মানে কি, এখানে যে জল জলপতি, এতে কি জোয়ারের সময় যখন সমুদ্রের জল ঢুকে যায়, তাতে কি গোটা মাটি যাতে না সরে যায়, এবং গাছটাতে মানে জলের জল যখন জড়িয়ে আসে, সমুদ্রের জল যখন জোরে খুব ঢুকে, তখন কি হয়, গাছের গোড়া থেকে মাটি সরে যেতে পারে, তখন গাছ পড়ে যাওয়ার সময় থাকে, তখন গাছ তা থেকে রক্ষা পাওয়ার জন্য কি হয়, এখান থেকে কিছু শিকড় বের করে, শিকড় মানে ঠেক দেওয়ার জন্য, এরকম এরকম নিচে ফাঁকা সব শিকড় থাকে, এগুলো বলে ঠেস মূল বলে, ঠেস মূল। ঠেস মূল মানে এগুলো, এটা গাছটার নাম কি ছিল? গাছটার নাম ছিল সুন্দরী গাছ, সুন্দরী, গোরান গেহ প্রভৃতি গাছ আছে, এক ধরনের গাছ পাওয়া যায়। এবং আরেকটা কি আছে, যখন এই জোয়ারে জল ঢুকে গেলো মাটিতে, তখন শ্বাস নেবে কি হবে মাটি থেকে, তো এই গাছ কি করে, এবার সেটা তো গাছ কি শ্বাস নেয়, হ্যাঁ, গাছের গোড়া থেকে মূল থেকে যে বিভিন্ন বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিবে, সেই এর উপর কিছু মূল থাকে, ঠিক আছে, এরকম মূল বেরিয়ে যায়, তাকে তা কি বলে, শ্বাসমূল বলে, ঠিক আছে। যদি আমি ছবিটা থাকে তোমাকে দেখাতে যাবো, একটু ছবিটা আমি পেয়ে থাকি, দেখো তোমার দেখাচ্ছি, দেখো দেখো এখানে আছে, দেখো এই যে আমি এখানে ম্যাপ সার্চ করে তোমার সার্চ দেখাচ্ছি, দেখো এইটা আছে, দেখো কেমন করে ইগা বেরোচ্ছে তোমার, যে এইগুলো
তোমার যে শ্বাসমূলটা বেরোচ্ছে তোমার ছবিটা দেখো, এই দেখো এটা হচ্ছে তোমার, এই যে এইগুলো হচ্ছে, এগুলো তোমার কি সমূল, এগুলো তোমার ঠেস মূল। এটা সুন্দরী গাছ, যে ম্যাঘমেরের পাওয়ারফুল কোস্টাল গাইডেন্স, মানে এইগুলো এই যে এইগুলোতে কি করে গাছগুলো তার ঠেক দিয়ে দাঁড়ায়। আরেকটা আছে দেখো শ্বাসমূল, শ্বাসমূলটা তোমার দেখাচ্ছি একটু, তোমার সাইডের ছবিগুলো দেখো, এই যে এগুলো হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে, সেটা ঠেস মূল, এই যে এগুলো ঠেস মূল, আর এটা শ্বাসমূল। শ্বাসমূলটা তোমার কত বড় করে আছে, সব বড় করে আছে, মানে মাটি করা থেকে এই যে কত বড় শ্বাস দেখো, এটা কত বড় তোমার, এই যে শ্বাসমূল বেরিয়েছে মাটি করা নিচে থেকে, আর এই নিচে থেকে শ্বাসমূল সব বেরিয়েছে দেখছো। এগুলো হচ্ছে তোমার সুন্দর গাছে, আর এগুলো সব ঠেস মূল। এই যে ঠেস মূল দাঁড়িয়েছে দেখছো, গাছ কত রকম গাছ। এই যে তোমাদের জুম করে দেখাতে পারতাম, তবু আমি দেখাচ্ছি না, ফলন হচ্ছে। দেখো এই যে গাছের থেকে যাতে, ওই যে গাছ এটা হচ্ছে তোমার ঠেস মূল, জোয়ারের জল কে ঢুকে যায়, জল ঢুকে গেলে গাছকে যাতে পড়ে না যায়, তাতে আটকে রাখার জন্য ঠেস মূল থাকে। আর তোমার সেটা কি ছিল, শ্বাসমূল, যেটা তোমার এসে এই শ্বাসমূল বাড়িতে শ্বাস মানে চারদিকে তো নোনা জল, তো শ্বাস নেওয়া যায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য, তারা কি করে এটা শ্বাসমূল বের করে দেবে। তা বুঝতে জিনিসটা কি হচ্ছে তাহলে, শ্বাসমূল ঠেসমূল, এটা ভালো করে মনে রাখো। আশা করি তোমার শ্বাসমূল ঠেসমূল জিনিসটা বুঝতে পেরেছো। দেখো আমি জিজ্ঞাসা করবো, এত কিছু বোঝার দরকার নেই, কিন্তু দেখে রাখো জিনিসটা মনে রাখা ক্ষেত্রে ভালো। শ্বাসমূল এবং ঠেসমূল, তার কোন গাছ দেখা যায় এসব, তা আমরা এই কোনেই তাহলে সুন্দর দেখা যায়, বিশেষ ধরনের গাছ দেখা যায়, সেই গাছে দুটো মূল থাকে, একটা যেটা মাটির নিচে থাকে সেটা তোমার মাটির নিচে ধরে রাখে সেটা ঠেসমূল বলে, একটা শ্বাসমূল। এই ধরনের গাছ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বলে, কেন এখানে কোশ্চেন আছে, আমি দেখাবো, ঠিক আছে, তাই তোমাদের একটু ডিটেলস পড়ালাম। আবির বলো, যেখানে গেওয়ার, বাইন, গরান, এই তিনটা গাছ, তিন ধরনের গাছ পাওয়া যায়। গেওয়া, বাইন এবং গোরান, এই গাছ তো পরীক্ষাতে পুরো ডাইরেক্ট থ্রো কোশ্চেন আছে, আমি তোমাকে দেখাচ্ছি দেখো, যে এই তিনটে গাছ পাওয়া যায়। তোমাদের দেখো কোশ্চেনটা কি এসছে এখানে, দেখো এখানে কোশ্চেন আছে তোমার, দেখো কি আছে, 2015 সালে একটা কোশ্চেন এসছে, হুইচ অফ দ্য ফলোইং টি আর ম্যানগ্রোভ নেচার, মানে নিচের কোনটি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ, কি আছে, বট, জারুল, শাল, ছবি আবছা আছে, পুরোনো কোশ্চেন তাই শোনো, আমি পারলে টাইপ করে দিতাম, কিন্তু আমি যদি তোমার অথেন্টিক দেখো তাহলে তো মানে বিশ্বাস হবে যে না স্যার কোশ্চেনটা পড়েছে। নিচে কোনগুলি ম্যানগ্রোভ গাছ, শাল, সেগুন, ওক, তাহলে বাইন, গোরান, গেও, দেখো আমরা পড়েছিলাম বাইন, গোরান, গেও, এখন পুরো দেখো যে বাইন, গেওন, বাইন, গোরান, পুরো সেটা পুরো তুলে দিয়েছি দেখো। তাহলে সঠিক কোশ্চেন সি। তা দেখছো কোশ্চেন আসছে ম্যানগ্রোভ থেকে, তার মানে তোমাদের এখানে তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এখান থেকে আরেকটাও কোশ্চেন আছে তোমার এই থেকে, সুন্দরবন থেকে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, পরে যখন আলোচনা আগে তুমি দেখে নিবে। যে বলছে কোশ্চেন আসলো, সুন্দরবন কত খ্রিস্ট সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে খেতাব পায়, এটা 2013 সালে কোশ্চেন এসেছিল। তাকে সঠিক আনসার হবে 1900, তোমার এখানে দোয়া নেই, এখানে কোশ্চেন ভুল, এটা 1996 সালে, ঠিক আছে। তো এটা এটা 2013 সালে যে ভুল কোশ্চেনে এটা ওই কেস হয়েছিল, কিন্তু একটা কোশ্চেনের এখানে অ্যান্সারটা হবে তোমার, এটা হবে 1927 সালে, এখানে 1927 সালে এই কোশ্চেনে তোমার এসেছিল, যে এখানে 1927 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এসেছিল, মনে রাখবে এটা, যে সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করেছিল। একটা কোশ্চেনের প্রিন্টিং মিস হয়েছিল ওখানে, তাই কোশ্চেন এখানে এখানে যারা না টাচ করে তাদের নাম্বার পেয়েছে সে সময়, এটা 1987 হবে, ঠিক আছে, একটু ভালো করে মনে রাখবে। তার দুটো কোশ্চেন এখান থেকে এসছে, বুঝতে পারলে। তা হচ্ছে আমার টেস্টটা পড়ি কি বলছে, ঠিক বলেছেন, ওইগুলো ম্যানগ্রোভ গাছ বলি। তাছাড়া এখানে হেতাল, গোলপাতা, এখানে জলে এই যে, তাছাড়া কি গেওন, বাইন, গোরান ছাড়াও এখানে কি আছে, হেতাল আছে, গোলপাতা আছে, এটা মনে রাখবে দুটো স্টার। এখানকার জলে কামট, এটা খুব ইম্পর্টেন্ট, কামট পাওয়া যায়, খুব লম্বা খাড়ির কুমির আছে। এবার এখানে কামটও আছে, কামট এক প্রকার মাছ। এছাড়া খুব লম্বা কুমির আছে, ডাঙায় মেঠো বিড়াল আছে, মেঠো বিড়াল, এবং বন শুয়োর আছে, চিতল হরিণ আছে। এখানে 100 বছরের আগেও চিতাবাঘ, আহ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারসিংহ পাওয়া যেত। ভেরি ভেরি, এই যে কয়েকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, তাহলে বলছে বারসিংহ, বারসিংহ কোথায় পাওয়া যায় সুন্দরবনে, বুনো মহিষ, জাভান গন্ডার, চিতা, চিতল হরিণ, মেঠো বিড়াল, বুনো শুয়োর, এবং এছাড়া কামট, যে কামট আর লম্বা যে কুমির, এইগুলো কিন্তু মনে আছে। কামট কোথায় পাওয়া যায়, সুন্দরবনে জল নদীতে পাওয়া যায়। কামট হচ্ছে তো কুমির থেকে ছোট টাইপের মাছ টাইপের, মাছের থেকে বড়, কুমির থেকে ছোট একটু বড় টাইপের, ঠিক আছে, কামট পাওয়া যায়, ঠিক আছে। এগুলো খুব নামে একটু পায়ে কামড়ে দেয়, এই খুব দাঁতালো, মানে কাঁটা যুক্ত, খুব দাঁতালো দাঁত যুক্ত মাছ। সেটা হচ্ছে যে খুব লম্বা এখানে আছে। তাকে এখানে একটু মনে রাখবে এখান থেকে কি 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 গাছ আছে, গেওয়ন, বাইন, গোরান আছে, হেতাল আছে, গোলপাতা আছে, আর সেটা এছাড়া জলে আছে কামট, খুব লম্বা কুমির, ডাঙা মেট্রোপিলা, চিরল, এগুলো মনে রাখবে। তা চিতাবাঘও আছে এখানে, মনে রাখবে। এখানকার লোক নানা রকম কাজ করে, মাছ ও মধু সংগ্রহ করে, এরকম মনে রাখবে, যেখানে মানুষ কি করে, মাছ ও মধু সংগ্রহ করে। নৌকা তৈরি করে চলানোর জন্য এরা মাছ ও মিন ধরে। এই যে মিনটা কি, মিনটা হচ্ছে চিংড়ির ছোট ছোট পোনাকে লাগে, চিংড়ি মাছ, যে চিংড়ি যে হয় গলদা চিংড়ি, তার ছোট ছোট পোনাগুলোকে বলা হয় মিন। কাঁকড়া শিকার করে। ফতেমা বলে, দিদি ওই মিন থেকেই তো ভেড়িতে গলদা চিংড়ি, দেখো গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি চাষ হয়। এই যে মিনগুলোকে পরে ঝিলেতে বড় ভেড়ি, মানে কি ভেড়ি যেখানে মাছের চাষ করা, বড় ভেড়ি বলা হয়, জল দিয়ে, জল থাকে সেখানে মাছ চাষ করা হয়।
এবার চাষ করে মেয়েরা বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করে, ঠিক আছে? তাহলে বুঝলে এখানে সুন্দরবন এখানে কি করে মিনটা বললে এখানে। তাহলে আমরা সুন্দরবনটা কমপ্লিট করে নিলাম এখানে। এবার এখান থেকে কি কোশ্চেন আছে সেগুলো একটু আমরা আলোচনা করি। তোমাদের আগে আমি যে পরীক্ষা কি কোশ্চেন হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে এবার এখানে কি কি কোশ্চেন হয় সেগুলো একটু পড়ে নাও। তো এটা আমি পিডিএফ তোমাদের শেয়ার করবো হোয়াটসঅ্যাপে এবং ইসে গ্রুপে, ইনস্টাগ্রাম গ্রুপে, যারা যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা ওখানে নিয়ে নিও, ঠিক আছে? কি আছে সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন গাঙ্গেয় দক্ষিণে, গাঙ্গেয় সময় দক্ষিণে অবস্থিত, এটা পড়বেন। পশ্চিমে কোন কোন জায়গায় সুন্দরবন আছে, এটা কোন কোন জায়গায় সুন্দরবনের অন্তর্গত, এটা একটু ইম্পর্টেন্ট আছে। পশ্চিমে উত্তর চব্বিশ পরগনা অল্প কিছুটা, এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব দিক এবং পুরোটাই সুন্দরবনের অন্তর্গত। তাহলে কি কি, উত্তর চব্বিশ পরগনার কিছুটা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরোটাই সুন্দরবনের অন্তর্গত। সুন্দরবনের বিখ্যাত পশু কি এবং গাছের নাম কি? সুন্দরবনের বিখ্যাত পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এবং গাছ হলো সুন্দরী গাছ, এটা মনে রাখবে। সুন্দরী গাছ, তো স্যার সুন্দরী গাছ এখানে, ঠিক আছে, সুন্দরী গাছ। তারপর সুন্দরী অঞ্চলে নদীগুলি কি কি, যে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী এবং রায়মঙ্গল, একটু মনে করে পড়বে ভালো করে, বললাম যেগুলো একটু ভালো করে পড়ে নেবে। যে এগুলো মুখস্থ, এই তোমাকে পড়ার সময় সেগুলো বোঝার জন্য বললাম, আর তোমাকে পড়তে হবে, মনে রাখতে হবে এইগুলো পড়ি, ঠিক আছে? সুন্দরবনে মাটি ও জল কেমন? সুন্দরবনে মাটি জল নুনের পরিমাণ বেশি, বালি কম এবং কাদার ভাগটা মাটি তলায়, কাদার ভাগ বেশি, কাদার ভাগটা বেশি, কাদার ভাগ বেশি, মাটি তলায় জলও নোনতা। ছাড়া বলছে সুন্দরবনের জল নোনতা হওয়ার কারণ কি? সুন্দরবনের মাটির নিচে জলের স্তরের সঙ্গে সমুদ্রের জলের সরাসরি যোগ আছে, তাই এখানকার জলটা নোনতা, কারণ সমুদ্রের কাছাকাছি আছে, তাই জলটা এখানে নোনতা হয়। সুন্দরবনে মোট কতগুলি বদ্বীপ আছে, আছে পরীক্ষা। সুন্দরবনে মোট 135টা আছে। তার মধ্যে কয়টাতে মানুষ আছে? তার মধ্যে মাত্র 35টিতে এদের আছে। সুন্দর কতগুলি দ্বীপে জনবসতি আছে, কোশ্চিন আসছে, কোশ্চিন এইভাবে হবে। 35টি মানুষ আছে, বেশ কিছু বন কেটে বন, মানে 135টার মধ্যে 135টা মানে বদ্বীপে বন কেটে মানুষ বসা শুরু করেছে। সুন্দরবনে কয়টি পদে এখনো ঘন বন আছে? 100টি দ্বীপে ঘন বন আছে। যাই হোক, ভালো, একটা ভালো খবর, নাহলে ভাবছিলাম তো সব উড়ে গেছে। 100টার মধ্যে 100টাতে ঘন আছে, বনভূমি আছে, মাত্র 35টাতে মানুষ করেছে। যে 35টা অনেক করা উচিত নয়, এখানে সংরক্ষণ করা উচিত এখানকার জিনিসগুলোকে, এবং মানুষগুলো তাকে তার ব্যবস্থাও করা উচিত, যারা এখন আছে ওখানকার মানুষ যারা আছে, খুব কষ্ট করেই আছে সুন্দরবন অঞ্চলের মানুষ। আনুমানিক কত বছর আগে সুন্দরবন গড়েছিল? আনুমানিক 7-8 হাজার বছর আগে সুন্দরবন গড়ে উঠেছিল। এটা মনে রাখবে, সুন্দরবনে ওয়ার্ল্ড হেরিটেজ 1900 সাইট কত, 1987, এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় এসছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দিয়েছে সুন্দরবনকে। সুন্দরবনের বৈশিষ্ট্য কি? সুন্দরবনের বৈশিষ্ট্য, নদীগুলির বৈশিষ্ট্য কি? সুন্দরবনে একটা নদী থেকে একটা বেরিয়েছে, কিছু থেকে আবার একটা নদী মিশেছে, তবে সব নদী সব বঙ্গোসাগরে মিশেছে। এখানে নদীর উৎস হলো নোনতা, জল নোনতা। তার 12 নম্বর কোশ্চেন, যে আজ থেকে 100 বছর আগে সুন্দরবনে কোন কোন প্রাণী দেখা যেত? আজ থেকে 100 বছর সুন্দরবনে বন মহিষ, চিতাবাঘ, বারসিঙ্গা, জাভান গন্ডার ইত্যাদি দেখা যেত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা প্রচুর, কোটা ছোটখাটো কোশ্চেন চলে আসতেই পারে। 2013 নম্বর কোশ্চেন, সুন্দরবনের মানুষজন কি কাজ করে? সুন্দরবনের মানুষ মূল পেশা হলো মধু চাষ সংগ্রহ করে, এছাড়াও কি মিন সংগ্রহ করে, এছাড়া এছাড়া কি করে এরা? এই যে ছোট নৌকা বানাচ্ছে, এছাড়া নৌকা তৈরি করে, নৌকা চালানো, মাছ মিন ধরা, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার এখানকার লোকের জন্য অত্যন্ত অন্যতম কাজ। মানে সমুদ্র জল থেকে সাধারণত এই অঞ্চলে মেয়েরাই বেশি নদীতে নেমে মিন ধরে, ঠিক আছে? তাহলে মিন কারা সংগ্রহ করে? মেয়েরাই সংগ্রহ করে, এটা মনে রাখবে। কেন সুন্দরবনে মিন ধরা হয়? এই মিন থেকে ভিড়িগুলিতে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি চাষ হয়। মানে এই যে মিন হচ্ছে চিংড়ি, ছোট ছোট মিনগুলো, তারপর বড় ভেড়িতে যে সেগুলোতে জলে দিয়ে সেগুলো চিংড়ি চাষ করা হয়। কারা কিভাবে মিন সংগ্রহ করে? মেয়েরাই বেশিরভাগ মিন সংগ্রহ করে। শ্বাসমূল কি বলেছিলাম, যে সুন্দরবনে আহ, নোনা মাটিতে এক ধরনের গাছ জন্মায়, যার মূল মাটি থেকে উপরে উঠে এবং মূলের সাহায্যে পাতা গাছ বাতাস থেকে অক্সিজেন নেয়, এই ধরনের মূলকে শ্বাসমূল বলে। বলে ছবি দেখেছিলাম কেমন, সেরকম মানে তাহলে গাছটা এরকম থাকলো, তার এখানে সব মূল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে ঠেস মূল। ঠেস মূলটা কি, যেটা বললাম, যে যা ঠেস দেওয়া থাকে, যারা ঠেস দিতে সহযোগিতা করে। সুন্দরবনে নোনা মাটিতে যেসব গাছ জন্মায় তাদের মধ্যে এক ধরনের গাছের মূল মাটির গভীরে গিয়ে গাছকে মাটি থেকে আটকায়, এই ধরনের গাছ মূলকে ঠেস মূল বলে। মানে গাছ যেরকম আছে তাকে আটকে ঠ্যাক দিয়ে রেখেছে, যাতে কেন সমুদ্রের জল যখন ঢুকবে সেই গাছ যাতে না পড়ে না যায়। ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? সুন্দরবনে ঈশ্বর, নোনা জল ও কাদায় এক ধরনের গাছ জন্মায়, তাদের দু রকম মূল আছে, ঠেসমূল ও শ্বাসমূল, ঠেসমূল, এই ধরনের মূল যুক্ত গাছকে ম্যানগ্রোভ জাতীয় বলে। তা ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? যাদের দু ধরনের মূল আছে, এগুলো ঠেসমূল এবং একটা হলো শ্বাসমূল। তা 19 নম্বর কি, 19 নম্বর কোশ্চেন কি আছে? সাগরের মধ্যে সুন্দরবন কিভাবে গড়েছে তা মনে করো। প্রচুর পলিমাটি, গোলা জল, ভাগীরথীয় পদ্মার উপরে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে মাটি ঢাল কম থাকায় ক্রমশ পলি জমে জমে দ্বীপ সৃষ্টি হয়েছে, দ্বীপ তৈরি হয়েছে। তারপর সেই দ্বীপে 7-8 হাজার বছর ধরে বছর তারপর সেই দ্বীপে 7 থেকে 8 হাজার বছর ধরে গড়ে উঠেছে বন। সুন্দরবনের জঙ্গল, জলে এবং ডাঙা কি কি পানি থাকে? ভেরি ভেরি কোশ্চেন। জলে থাকে সুন্দরবনে, জলে থাকে কামট, খুব লম্বা একটা খাঁড়িতে, খাঁড়ির কুমির,
এবার চিংড়ি, কাঁকড়া, মাছ, ডাঙ্গা থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ ছাড়া বুনো শুয়োর, চিতল, হরিণ, মেছো বিড়াল ইত্যাদি। এই যে পরীক্ষা পড়েছিল মেছো বিড়াল, ঠিক আছে? তাহলে নানা প্রকার সাপ থাকে। মেছো বিড়াল কোথায় দেখা যায়? সুন্দরবনে, ঠিক আছে? এটা মনে রাখবে তাহলে। তারপর লাস্ট কোশ্চেন কি আছে দেখো, যে সুন্দরবনে কি কি গাছ দেখা যায়? সুন্দরবনে সুন্দরী গাছ ছাড়াও মেনলি সুন্দর দেখা, তাছাড়া গেওয়ন, গেওয়ন, গেওয়া, বাইন, গরান, হেতাল, গোলপাতা ইত্যাদি দেখা যায়। ভালো করে পড়ো এগুলো, ঠিক আছে? প্রচুর লাইন বাই লাইন কোশ্চেন, কোথা থেকে কোশ্চেন বুঝতে হবে না, তাই এগুলো ভালো করে পড়ো। তার সুন্দর কাছে এগুলো দেখা যায়। তা আমি বললাম তো, আলোচনা করছিলাম, দুটো কোশ্চেন পড়েছিল, একটা যে কি কি গাছ দেখা যায় এবং ইউনেস্কো কথা হলে অলরেডি সাইড হয়ে যায়। তাই ভালো করে পড়াশোনা করো একটু, ঠিক আছে? তারপর আমার শুরু করবে, শোনো, ভিডিও খুব লম্বা আছে, কিছু করার নেই, দেখো সিলেবাস শেষ করতে হবে না, এটা টানতে পারবে না, এটাই করে 10 দিন চালালে তো সিলেবাস শেষ হবে না। তা কোথায় উঁচু কোথায় নিচু এটা সহজ আছে, এটা আমার আগে টেক্সট বইটা পড়ে নিই কি আছে। হ্যাঁ, ছোট আছে 73 পেজে। এত এখানে ইম্পর্টেন্ট, মানে এখানে কোশ্চেন আসেনি কিন্তু ইম্পর্টেন্ট আছে পুরো, যে টেক্সট বই যে দিয়েছে তাই খুব ইম্পর্টেন্ট। স্কুল থেকে ফেরার সময় রফিকুল ভাবলো সুন্দরবনটা তাহলে সবচেয়ে নিচু জায়গা, তারপর গঙ্গার সঙ্গীটা, তারপর আরো অঞ্চলটা, পশ্চিম মালভূমির সব থেকে উঁচু অঞ্চল। তাহলে কি বলেন, যে আমরা যে তিনটা ভাবি ভাগি তিনটা যে ভেবেছিলাম, কি সুন্দরবনটা সব থেকে উঁচু এলাকা, তারপর কি ছিল, তারপরে সহমিটা, তারপরে গাঙ্গের সহমিটা একটু উঁচু এলাকা, তারপর আরো অঞ্চল, তারপরে পশ্চিম মালভূমির সব থেকে উঁচু এলাকা। তো ছবিটা দেখে নাও তাহলে পট করে কি বুঝতে পারবো, যে সবচেয়ে এই সবচেয়ে নিচু অঞ্চল হয় এইটা, এটা সবচেয়ে নিচু অঞ্চল, গাঙ্গে বদ্বীপ সবচেয়ে নিচু, সবচেয়ে নিচু, তারপরে একটু উঁচু সমতল, তারপরে এই যে আরো অঞ্চলটা একটু উঁচু, মানে এইটা হাইট থেকে হাইট বাড়তিছে। তারপরে সবথেকে আমার পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু অঞ্চল হলো মালভূমি অঞ্চল, সব থেকে উঁচু হলো মালভূমি অঞ্চল, যেটা আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই অঞ্চলে মালভূমি অঞ্চল। তা মালভূমি অঞ্চল সবথেকে উঁচু, তারপরে একটু নিচু হচ্ছে তোমার আরো অঞ্চল, তারপর সমতল, একবার নিচু অঞ্চল তোমার বদ্বীপ অঞ্চল সব থেকে নিচু অঞ্চল। বুঝতে পারছো ছবি দেখে? কিন্তু উঁচু কতটা, বলছে উঁচু, কিন্তু উঁচুটা কতটা সেটা নিয়ে আলোচনা করে বলছে, যে কোন লেভেলে থেকে মাপা যায়, পরদিন ক্লাসে এসব জানতে চাইলো। স্যার বলো সমুদ্র জলের তল থেকে উচ্চতা মাপা হয়। এই যে আমার না কতটা উঁচু, এই যে সমুদ্র জল আছে এইখান থেকে, এই যে আমাদের ভূভাগ, ঠিক আছে, এটা কত উঁচু, এই সমুদ্র তল থেকে কত দূর উঁচু সেটা মাপা হয়। এটা সমুদ্র তল যেখানে জাহাজ চলে, সেখান থেকে এই জায়গাটা কতটা উঁচু সেইভাবে মাপা হয়। তোমরা সবাই 1 মিটার চেয়ে বেশি লম্বা, সুন্দরবন সমুদ্র জলের তুলনায় কম উঁচু। সুন্দরবন সমুদ্র জলের তুলনায় কত উঁচু হতে পারে? ঈশান বলো 2 থেকে 3 মিটার হবে। তুমি যেখানে গেছো সেখানে তাই, তবে 4 থেকে 5 মিটার উঁচু জায়গা। তাহলে সুন্দরবন আছে গড় উচ্চতা কত, সুন্দরবনের সমুদ্র তল থেকে 4 থেকে 5 মিটার। বেশিরভাগ জায়গায় উচ্চতা কম বেশি 3 মিটারের মধ্যেই থাকে। তাহলে কি বলছে, সুন্দরবনের উচ্চতা সমুদ্র তল থেকে কতটা, 4 থেকে 5 মিটার, কিন্তু ম্যাক্সিমামটাই 3 মিটার থাকে গড়। তা রেখা বললো, রেখা বলো গাঙ্গেয় সমভূমি আরো উঁচু। হ্যাঁ, আমি বললাম যে এটা প্রথমে উঁচু হবে, সমুদ্রতল থেকে 10 থেকে 15 মিটার হবে। উত্তর চব্বিশ পরগনা 5 থেকে 6, আবার মুর্শিদাবাদ থেকে 8 থেকে 20, আবার আরো অঞ্চলে এই এই মোটামুটি মোটামুটি 12 থেকে উঁচু। কি হচ্ছে গাঙ্গেয় সমভূমি কত বলছিলাম, 4 থেকে 5। গাঙ্গেয় সমভূমি বলে গড় দেখো, একটা জিনিস উঁচু মাথা ভুলে যাও না, জিনিসটা ক্লিয়ার করো। বদ্বীপ অঞ্চলের উচ্চতা, সুন্দরবনের উচ্চতা কত, গড় উচ্চতা 4 থেকে 5, গড় মানে গড় মানে এটা ধরলে, কিন্তু ম্যাক্সিমাম কথা 3 মিটার। তারপর ছিল গাঙ্গেয় সমভূমি, মানে তোমার ছবিটা দেখাই, এখানে ছবি না দেখলে মাথা ঢুকবে না একবারে, ভালো করে দেখো জিনিসগুলো। দেখো কি বলছে, সুন্দরবনে কত, চাঁদ, এই যে সুন্দরবনে এই অঞ্চলটা কত মিটার, এই অঞ্চলে কত উচ্চতা, এই অঞ্চলটা 4 থেকে 5, 4 থেকে 5 গড়, 4 থেকে 5 গড় উচ্চতা এই অঞ্চলটা সুন্দরবনের, ঠিক আছে? কিন্তু কি বলছে, বেশিরভাগ 3 মিটারের বেশি, বেশিরভাগ অঞ্চলে 3 মিটার, ঠিক আছে? এটা বলছে সুন্দরবন। তারপর কি বলছে, সমভূমি এই যে সবুজ অংশটা, এর উচ্চতা কত, এর উচ্চতা বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন, কেমন বলছে, গাঙ্গেয় সমভূমি যে উচ্চতা সমুদ্র জল থেকে 10 থেকে 15 মিটার, গড় হচ্ছে 10 থেকে 15 মিটার, গড় যেটা গড় মানে সবার ক্ষেত্রে গড় ধরলে, এই যে অঞ্চলটা পুরো অঞ্চলটা এই যে সবুজটা, মানে এই পাশে ধরো, এই যে গাঙ্গেয় সমভূমি, এই 10 থেকে 15 গড়। কি বলছে তারপরে, কিন্তু এই গড় হলো, এর গড় হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা। যেমন কি মুর্শিদাবাদে কত, যেমন উত্তর 24 পরগনা 5 থেকে 6 মিটার, এই যে উত্তর 24 পরগনা, এই যে দক্ষিণ 24 পরগনা, এই যে উত্তর 24 পরগনা 5 থেকে 6 মিটার উচ্চতা। তারপরে তারপর দেখো মুর্শিদাবাদে 8 থেকে 20 মিটার, এবং মোটামুটি 12 থেকে 14 মিটার উঁচু ভেবে যেতে পারো। মুর্শিদাবাদে কত তোমার 12 থেকে মুর্শিদাবাদে 12 থেকে 8 থেকে 20, মুর্শিদাবাদে কত এখানে 8 থেকে 20। তা বলছে যে সে বলছে 10 থেকে 15, এখানে আছে যে 5 থেকে 6, 5 থেকে 6 মিটার হচ্ছে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদে দেখা যাচ্ছে 8 থেকে 20, এবং গড় ভাবতে গেলে যদি গড় দেখি এটা 12 থেকে 14। আমার সুন্দরবনে গড় করেছিলাম 4 থেকে 5, বেশিরভাগ জায়গাটা 4 থেকে 5, এবং এখানে তোমার মুর্শিদাবাদ হচ্ছে এখানে 12 থেকে
14 মিটার উচ্চতা। এটা মনে রাখতে এখন সিলেবাসে দিয়েছে মানে কোনো না কিছু কারণ আছে, দিয়েছে এই কারণে যে উচ্চতা সব থেকে যদি বলে পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু অঞ্চল কোনটা, তাহলে বলতে তোমাকে সুন্দরবন অঞ্চল। যে সবথেকে উঁচু অঞ্চল কোনটা? মালভূমি অঞ্চল। এমনি বলো আরো অঞ্চল তাহলে উঁচু কত হবে? আরো উঁচু 50 থেকে 100 মিটার হতে পারে। ঠিক বলেছো। তবে পশ্চিমের মালভূমি অঞ্চল আরো অঞ্চলে পশ্চিমের মালভূমি মালভূমি আরো অঞ্চল থেকে উঁচু বেশি, 50 মিটার থেকে 200 মিটারের উঁচু যায় বিভিন্ন জায়গায়, বেশিরভাগ জায়গায় উচ্চতা 100 থেকে 150 মিটারও হয়। বলছে বলছে মানে এমনি তখন বলো যে স্যার তাহলে রাঢ় অঞ্চল যেটা আছে, যদি বলছে এখানে যদি প্রথম বদ্বীপ পেয়ে গেলাম, তার সময় পেয়েছিলাম, তার রাঢ় বীজ তাহলে উচ্চতা কত? রাঢ় অঞ্চল বলছে তোমার আর একটু বেশি, কত সেটা বেশি, যে 50 থেকে 100 মিটার। এটা বলছে 50 থেকে 100। স্যার বলছে ঠিকই বলছো, বলছে ঠিকই বলছে, কিন্তু এর থেকে উচ্চতা আরো বেশি ইসের তোমার তোমার মালভূমি অঞ্চলে। কোনটা মালভূমি অঞ্চল? এইটা এই যে মালভূমি অঞ্চলটা এখান থেকে হলে এইটা মালভূমি অঞ্চল, এইটা মালভূমি অঞ্চল, ঠিক আছে। আর এটা কি ছিল তোমার? এটাই ছিল রাঢ় অঞ্চল। এই তোমার এইটা তোমার রাঢ় অঞ্চল ছিল, এই রাঢ় অঞ্চল ছিল। রাঢ় অঞ্চল কত? 50 থেকে 100। আর তোমার সমভূমি যেটা আর মালভূমি অঞ্চল কথা বলছি তখন স্যার, স্যার বলছে আরো বেশি উচ্চতা, সেটা হবে তোমার কত? যে 50 থেকে 200 মিটার, বেশিরভাগ জায়গায় 100 থেকে 500 মিটার, মানে 50 থেকে 200, এটা 50 থেকে 200 মিটার। আবার করা যায় 50 থেকে 500 মিটার, কত 50 থেকে, সরি, হ্যাঁ 100 থেকে 500 মিটার, 100 থেকে কোথাও কোথাও 100 থেকে 500 মিটার তোমার, 100 থেকে 500 মিটার এই অঞ্চলটা। গড় হচ্ছে 50 থেকে 200, কোথাও কোথাও 100 থেকে 500। এ বলছে গড় হচ্ছে মানে আনন্দ জেলে 50 থেকে 100। সমিতি কত? সমিতি গড় হচ্ছে 10 থেকে 15। এখানে আছে গড় হচ্ছে 4 থেকে 5, কোথাও কোথাও 3 মিটার। তাহলে এটা মনে রাখো যে ভারতের পুরো যে অঞ্চলটাকে এইভাবে সময় অঞ্চলের উচ্চতা অনুযায়ী ভাগ করছে, কারণ যারা পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়, তাহলে সব থেকে উচ্চতম অঞ্চল কি হবে? সব থেকে উচ্চতম অঞ্চল হবে সুন্দরবন, মাঝে হলো সমভূমি, তারপর উচ্চ হলো এটা আরো অঞ্চল, তারপর হচ্ছে মালভূমি অঞ্চল, ঠিক আছে। এইভাবে তোমার ছবি থেকে পড়বে, তাহলে কি তোমার জিনিসটা মাথায় থাকবে, ঠিক আছে। আবার দেখেন তারপর কি কোশ্চেন আছে এখানে। তাহলে সবচেয়ে উঁচুটা মানে উচ্চতায় আমরা জেনে নিলাম। সবে বলা যাবে না, সব 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 বলা যাবে না। দক্ষিণবঙ্গের সব অঞ্চলের উচ্চতা জানা হলো। মুর্শিদাবাদ থেকে দক্ষিণাংশে পুরোটা আমরা বলেছি এই অঞ্চলটা দক্ষিণবঙ্গ বলে, মানে আমরা যে পুরোটা বললাম যে মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, আরো অঞ্চল, এই যে পুরো অঞ্চলটা কি বলে, এখান থেকে পুরো এই অঞ্চলটা কি বলে? এটাকে বলা হয় দক্ষিণবঙ্গ বলা হয়, দক্ষিণবঙ্গ, এটা মনে রাখো দক্ষিণবঙ্গ। আর এই পাশে নদীর পদ্মা নদীর পাশটা কি বলে? এই যে নদীর পাশটাকে এটাকে উত্তরবঙ্গ বলে, এটা মনে রাখো, হ্যাঁ, উত্তরবঙ্গ একটু, ঠিক আছে। আর তারা আমরা এই যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে জেনে নিলাম, সুন্দরবনের উচ্চতা কত জেনে নিলাম, সঙ্গী অঞ্চল উচ্চতা কত জেনে নিলাম, রাঢ় অঞ্চল উচ্চতা, আর মালভূমি অঞ্চলের উচ্চতা জেনে নিলাম, তা পুরো আমরা দক্ষিণবঙ্গটা জেনে নিলাম। এটাই বলেছি এখানে বইতে। ঠিক আছে, এখানে পরদিন আমরা আলোচনা করবো এটা উত্তরবঙ্গে উঁচু উঁচু জায়গা, ঠিক আছে। এখানে আর নয়, আজকে এইটুকু আলোচনা থাকবে। আমাদের এখান থেকে কিছু এমসি করে নেই, ঠিক আছে, যে কোশ্চেন গুলো এসছে এখানে সেগুলো আমরা এখন করে নিই। তারপরে নেই কি হচ্ছে, যে পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা কোনটি? সবচেয়ে নিচু হলো সুন্দরবন অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন স্থানটি সবচেয়ে উঁচু? সবচেয়ে মালভূমিটা হচ্ছে সবচেয়ে উঁচু। সুন্দরবন সুন্দরবন সমুদ্রতলা কত মিটার উঁচু? এবার 2 থেকে 3 মিটার উঁচু। এগুলা পড়েছিলাম আগেতে। এবার কি বলছে, যে ভূমির উচ্চতা কোন লেভেল থেকে মাপা হয়? ভূমির উচ্চতা সমুদ্র লেভেল থেকে, সমুদ্র জলের লেভেল থেকে মাপা হয়। এটা সমুদ্র জল, সেখান থেকে কত উঁচু সেটা বুঝেছিলাম, মাপা হয়। আমরা সবাই কত লম্বা হতে পারি? এটা সবাই যারা এই ক্লাসে পড়ে, আমরা সবাই 1 মিটার একটু বেশি লম্বা হতে পারি, যারা ক্লাস 5-এ পড়ে। ক্লাস 5-এর কথা বলছি, তোমার কথা বলো নি, তুমি তাল কাজ যেতে পারে এর মধ্যে, ঠিক আছে, সেটা নয়। বলছে ওই সময় আমাদের সবাই কত মিটার লম্বি? 1 মিটার থেকে একটু বেশি লম্বা আমি বলি, ঠিক আছে। 5-এ বলছে উত্তর চব্বিশ পরগনা কত উচ্চতার জায়গা আছে? উত্তর চব্বিশ পরগনা কত উচ্চতার জায়গা আছে? এটা 5 থেকে 6 মিটার উত্তর চব্বিশ পরগনা। গাঙ্গের সময় উচ্চতা কত? 12 থেকে 14 মিটার, ঠিক আছে। এটা ভালো পড়ে নেবে, আমি পড়েছিলাম গাঙ্গের সময় 12 থেকে 14 মিটার। গাঙ্গের সমভূমির উচ্চতা কোথায় দেখা যায়? এর উচ্চতা কত? গাঙ্গের সমভূমিতে সর্বোচ্চ উচ্চতা কোথায় দেখা যায়? উচ্চতা কত? গাঙ্গের সমভূমিতে সর্বোচ্চ উচ্চতা দেখা যায় মুর্শিদাবাদে, এটা হ্যাঁ এটা বলা হয়। এবং গাঙ্গের সমভূমিতে যে সমভূমি ছিল সবচেয়ে উচ্চতা কত বেশি? মুর্শিদাবাদের। এর উচ্চতা কিন্তু 18 থেকে 20 মিটার। আমরা আমরা যদি পশ্চিমবঙ্গের মধ্যে ধরি, বলছে আমরা যদি পশ্চিমবঙ্গের মধ্যে দেখি, পশ্চিমবঙ্গের মধ্যে দেখলে সবথেকে উচ্চবাসী আরো অঞ্চলে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মধ্যে দেখলে, ঠিক আছে, সবথেকে উচ্চবাসী এই যে মালভূমি অঞ্চলে। কিন্তু যদি সমভূমির মধ্যে দেখি, এই সমভূমির মধ্যে সবথেকে উচ্চতা বেশি এই মুর্শিদাবাদে উচ্চতা বেশি, ঠিক আছে। আর সমগ্র পশ্চিমের মধ্যে দেখলে, আমরা দক্ষিণবঙ্গের মধ্যে দেখলে পুরুলিয়াতে ওই যে মালভূমি অঞ্চলে উচ্চতা বেশি, এটা বলেছে এখানে। তারপর তো কি আছে, আরো অঞ্চলে উচ্চতা কত? আরো অঞ্চলে 550 থেকে 100 মিটার উচ্চতা পড়েছি। পশ্চিমবঙ্গে মালভূমির বেশিরভাগ জায়গায় উচ্চতা কত? বেশিরভাগ জায়গায় 500 মিটার বেশি সব দিকে। কোন অঞ্চলকে দক্ষিণবঙ্গ বলা হয়? মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অঞ্চলকে দক্ষিণবঙ্গ বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই পুরো কোশ্চেন কমপ্লিট। থ্যাংক ইউ।
দেখো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই। দেখো পুরো ডিটেলসে বোঝার জন্য একবার পড়ে নাও, দুবার পড়ে নাও, তারপর দেখতে যদি মনে থাকে, না পড়লে বাবা দেখো। আর ভালো করে পড়াশোনা করো, টার্গেট পড়ো, কেন পাস করতেই হবে, সেইভাবে টার্গেট পড়ো। আর আমি তোমাদের পুরোটা করাবো, পশ্চিমবঙ্গে তো আমরা ভারতটা করাবো। আর আশা করি ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও, লাইকটাও করে দিও। থ্যাংক ইউ।